হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকে এবিটিএ থেকে ফিজিক্সের 3 নম্বর সেটের সলিউশন করানো হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। সলিউশন শুরু করার আগে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করে নেব যে কিভাবে পড়লে থার্ড সেমিস্টারে 35-এর মধ্যে 35 পাওয়া সব থেকে সম্ভাবনা বেশি। আমাদের হাতে আর বেশি সময় নেই, আর কিছুদিন পরেই এক্সাম। তো এই মোমেন্টে কিভাবে পড়তে পারি যাতে আমি 35-এর মধ্যে 35 পাওয়ার যে চান্সেস সেটা সব থেকে হাই হয়, সব থেকে বেশি হয়। তো আমি পরপর একটু বলে দিচ্ছি। প্রথম, যদি এই মুহূর্তে এসেও তোমার কোনো চ্যাপ্টার নিয়ে এখনও অসুবিধা থেকে গিয়েছে, কিছু ডাউট আছে, এখনও চ্যাপ্টারটা অসম্পূর্ণ রয়েছে, যে মনে হচ্ছে যদি ওই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন দেয় তাহলে আমি হয়তো নাও পারতে পারি, যদি এই রকম কোনো চ্যাপ্টার নিয়ে ডাউট থেকে থাকে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে ক্লাস 12 ওয়ান শট ভিডিও এই প্লে লিস্টে চলে যাও। ওয়ান শট ভিডিও এই প্লে লিস্টে চলে যাও। এই প্লে লিস্টে কী দেওয়া আছে? আচ্ছা, প্রথমত একটা বিষয় বলি, এই চ্যানেলে ক্লাস 12-এর কমপ্লিট সিলেবাস দেওয়া আছে, মানে থার্ড সেম প্লাস ফোর্থ সেম। তো চ্যাপ্টারগুলো দুই রকমভাবে দেওয়া আছে। একটা দেওয়া আছে ওয়ান শটের আকারে, যেখানে এক একটা চ্যাপ্টার একটা ভিডিওতে কমপ্লিট করা হয়েছে। ওই চ্যাপ্টারের সমস্ত রকম থিওরি, কনসেপ্ট, নিউমেরিক্যালস, এভরিথিং একটা ভিডিওতেই কমপ্লিট। এটা হচ্ছে ওয়ান শট ভিডিও। আবার সেই চ্যাপ্টারটাকে ডিটেলসেও দেওয়া আছে, লেকচার ওয়াইজ, টপিক ওয়াইজ। মনে করো কোনো একটা চ্যাপ্টারে 10টা টপিক আছে আলাদা আলাদা, তো তার জন্য হয়তো 10টা লেকচার দেওয়া আছে, 5টা টপিক আছে, 5টা লেকচার দেওয়া আছে। তো এইভাবে টপিক ওয়াইজ, লেকচার ওয়াইজ আর একটা চ্যাপ্টার তুমি পেয়ে যাবে। সুতরাং দুইভাবে, একটা ওয়ান শটের আকারে একটা ভিডিওতে কমপ্লিট পুরো চ্যাপ্টার, আর একটা হচ্ছে কয়েকটা লেকচারের চ্যাপ্টার কমপ্লিট হবে। তো তুমি দুই রকমভাবে পাবে। তাহলে এই সময় কোনটা দেখবো? এখন এক্সাম একেবারেই সামনে, সময় অতি অল্প। তো চেষ্টা করব অল্প সময়ে যত বেশি ইনফরমেশান নিয়ে নেওয়া যায়। ঠিক আছে, তার জন্য তোমার কাজ হচ্ছে ক্লাস 12 ওয়ান শট ভিডিও এই প্লেলিস্টে চলে যাও। যদি কোনো চ্যাপ্টার এখনও সেই রকম ডাউটফুল থাকে, অসুবিধে থাকে, ওয়ান শট ভিডিও দেখে নাও। ওয়ান শট ভিডিও দেখার পর আমি এটুকু বলতে পারি, তোমার কোনোরূপ ডাউট সেই চ্যাপ্টার নিয়ে, কনসেপ্টে বলো, নিউমেরিক্যালসে বলো, এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। ওয়ান শটটাকে সেইভাবেই তৈরি করা হয়েছে তোমাদের জন্য, যাতে এক্সামে কোনোরূপ সমস্যা না হয়। তো এখনও যদি কোনো চ্যাপ্টার নিয়ে ডাউট থেকে থাকে, ক্লাস 12 ওয়ান শট ভিডিও প্লেলিস্টে চলে যাও, সেই চ্যাপ্টারটা দেখে নাও। শুধু এখানে একটা জিনিস উল্লেখ করবো, দুটো এমন চ্যাপ্টার আছে, আমি শুধু এখন থার্ড সেমিস্টারের কথা বলছি, এখানে থার্ড প্লাস ফোর্থ দুটো সেমিস্টারের ভিডিও আছে। একটু উল্টোপাল্টা আছে, মানে ক্রমানুযায়ী নেই, যেভাবে বইয়ে আছে উল্টোপাল্টা আছে, একটু দেখে নিও। তো যে চ্যাপ্টার দুটো থার্ড সেমিস্টারের হয়তো নাও পেতে পারো, সেটা হচ্ছে তড়িৎ শক্তি ও ক্ষমতা আর কারশফের সূত্র। এই দুটো চ্যাপ্টারের অনশট মেবি নেই, বাদ বাকি সব কিছুর অনশট পেয়ে যাবে। তাহলে ওই দুটো চ্যাপ্টার সম্পর্কে যদি কোনো কনফিউশন থেকে থাকে, কোথা থেকে দেখবো? ও ডিটেলস ভিডিও থেকে দেখে নাও। বললাম না, এই চ্যানেলে দুই রকমভাবে চ্যাপ্টারগুলো দেওয়া আছে। একটা হচ্ছে প্রথম ওয়ান শট, একটা হচ্ছে ডিটেলস। ডিটেলস ভিডিও আমি এক্ষুনি দেখতে বলবো না, মানে যেটা নেই তার জন্য তো অবশ্যই দেখতে হবে। যেমন কারশফ বা তড়িৎ শক্তি মেবি তুমি অনশট পাবে না, তার ডিটেলস ভিডিও দেখে নাও। লেকচার ওয়াইজ দেওয়া আছে, সেটা একটু দেখে নিও যদি কোনোরূপ সমস্যা থেকে থাকে। আচ্ছা, শুধু আমি এখন ডিটেলস ভিডিও সম্পর্কে একটু বলে দিই। সমস্ত চ্যাপ্টারের ডিটেলস ভিডিও আছে, কিন্তু 2-4টে চ্যাপ্টারের মেবি, যেমন থার্ড সেমিস্টারে দুটো চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও হয়তো পাবে না, তার জন্য ডিটেলস ভিডিও দেখতে হবে। ঠিক আছে, তো ডিটেলস ভিডিওর সম্পর্কে জাস্ট একটু আমি বলে দিই। সে যে কোনো চ্যাপ্টার নিয়ে, সেটা হচ্ছে ডিটেলস ভিডিওগুলো এমনভাবে বানানো হয়েছে, তোমার ফিজিক্সে যতই মানে কনসেপ্ট না থেকে থাকুক, বা আগে হয়তো কিছু এরকম জানি না, সে যেমনই থাক না কেন, যতটা সম্ভব সহজ ভাষায় সমস্ত কিছু এক্সপ্লেন করা হয়েছে, যাতে তুমি বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন সুন্দরভাবে বুঝতে পারো। তো ডিটেলস ভিডিও যেহেতু এখন সময়ই নেই, আমি বাকিগুলোর কথা বলছি যেগুলো বাকি অনশট আছে। তো এখন ডিটেলস ভিডিও নাও দেখতে পারো, কারশফ বা তড়িৎ শক্তির জন্য তো দেখতেই হবে, কারণ ওর অনশট ভিডিও নেই বললাম, যে দুটো হয়তো পাবে না, তার জন্য দেখতে হবে। বাকি চ্যাপ্টারগুলো এখন ডিটেলস ভিডিও আমি দেখতে হয়তো রেকমেন্ড করবো না, যেহেতু সময় বেশি নেই। বাট আমি এটুকু অবশ্যই বলবো, যদি
কোনো চ্যাপ্টার সম্পর্কে কোনোরূপ ডাউট থেকে থাকে ওয়ান শটের পর অবশ্যই কখনো যদি ভবিষ্যতে তোমার তো প্ল্যান আছে হয়তো নিট যেই সে যাই দাও, এই ওয়ান শট ভিডিও দেখার পর অবশ্যই ডিটেলস ভিডিওটা একবার দেখিও, অবশ্যই দেখিও। তার কারণটা কি, ডিটেলস ভিডিওতে এমন কোনো কনসেপ্ট ছাড়া নেই, ঠিক আছে? ওয়ান শটটা পুরো এক্সাম সেন্ট্রিক, সেখানেও সমস্ত কিছু বলা আছে, পুরো এক্সাম সেন্ট্রিক বলা হয়েছে, ঠিক আছে? এক্সামের জন্য বেস্ট একদম সমস্ত কিছু। আর তোমার কনসেপ্টকে যত সম্ভব পসিবল ইজি করার জন্য, যত সম্ভব সহজ করার জন্য ডিটেলস ভিডিও তুমি দেখতে পারো। অবশ্যই আমি রেকমেন্ড করবো থার্ড সেমিস্টারের পরে কোনো চ্যাপ্টার সম্পর্কে ডাউট থেকে থাকলে, ভবিষ্যতের জন্য বলছি, যারা নিট যেই সমস্ত কিছু দেবে, অবশ্যই তুমি এগুলো চেক আউট করে দিও ডিটেলসটা। ওকে, নেক্সট তাহলে এখন এক্সাম সেন্ট্রিক বললাম, ওয়ান শট। 3 নম্বর থার্ড সেম এমসিকিউ, এই প্লে লিস্টে চলে যাও। থার্ড সেম এমসিকিউ এই প্লে লিস্টে চলে যাও। এই প্লে লিস্টে চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেওয়া আছে, ঠিক আছে? টোটাল 12টা চ্যাপ্টার আছে, থার্ড সেমিস্টারে দেখে নেবে। ওকে, শুরু স্থিতরিতের প্রাথমিক ঘটনাবলী, শেষ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ গুরুত্বপূর্ণ দেওয়া আছে। তো এই প্লে লিস্টে গিয়ে চ্যাপ্টারের এমসিকিউগুলো দেখে নাও। ওকে, নাম্বার 4, সমস্ত ভিডিও পাবে কোথায়? এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাও, বা এই তো লেখা আছে ডিসক্রিপশন, এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও, পেয়ে যাবে। বুঝতে পারলাম? নেক্সট, সেটা কি, আমরা যখন ম্যাথস করতে বসি, নিউমেরিক্যালস করতে বসি, কী প্রয়োজন হয়? ফর্মুলা। তো আমরা ফর্মুলার জন্য কি করি? ফর্মুলার জন্য আমরা যেটা করি, বই খাতা এটা খুঁজি সেই চ্যাপ্টারের, তো বারবার সমস্যা হয়। তো তোমাদের এই সমস্যা দূর করার জন্য, যাতে ফর্মুলাগুলো সবসময় মাথায় থাকে, তার জন্য কী করা হয়েছে, ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা এই যে প্লে লিস্টে আছে, এই প্লে লিস্টে একটাই ভিডিও আছে। এই ভিডিওতে কি করা হয়েছে, যতগুলো চ্যাপ্টার আছে ক্লাস 12-এর, থার্ড প্লাস ফোর্থ প্রত্যেকটার কথা বলছি, সমস্ত কিছুর চ্যাপ্টার, তারপরে ফর্মুলা, চ্যাপ্টার ফর্মুলা যেগুলো অঙ্ক করার জন্য লাগবে। তো তুমি কি, তোমার যেটা কাজ হবে, এই ভিডিও থেকে সমস্ত ফর্মুলাগুলো নোট ডাউন করে নাও, ঠিক আছে? তোমার যদি মনে হয় এখন থার্ড সেমিস্টার, তখন শুধু থার্ডেরগুলো করবো, ফোর্থ সেমিস্টারের সময় ফোর্থগুলো করে নেবো, তোমার ইচ্ছে, বা দুটোই করতে পারো, যেটা তোমার সুবিধা হবে, ঠিক আছে? তো আমি থার্ড সেমিস্টারটাই বলছি, লিখে নিলে একটা খাতায়, তাহলে কী সুবিধা হবে দেখো, কত রকমভাবে হেল্পফুল হবে। কোনো নিউমেরিক্যালস করতে বসলে খাতাটা নিয়ে বসলে, এক জায়গায় যেহেতু আছে সমস্ত ফর্মুলাগুলো, কোনো সমস্যা হবে না, বেশি বই খাতা খোঁজাখুঁজির প্রয়োজন নেই, সেখান থেকে তুমি ম্যাথসগুলো তাড়াতাড়ি করতে পারবে। 2 নম্বর কী সুবিধা, রিভিশন, ফর্মুলাগুলো যেন বারবার মাথায় থাকে, তার জন্য কি, ওই ছোট্ট একটা যে খাতা 2-3টা পেজে লেখা আছে, ওই পেজগুলোই কী করলে, খালি বারবার দেখছো, রিভিশন করছো, তো সব সময় মাথায় থাকবে। আর একটা কী করতে পারো, সেই পেজগুলোকে যেখানে পড়তে বসি আমরা, বিশেষ করে হয়তো টেবিলের সামনে, বা কেউ হয়তো বেডে এসে, যেখানে যেখানে পড়তে ভালোবাসি, তার সামনে দেয়ালে হয়তো আমরা সেই ফর্মুলাগুলো চিপকে দিতে পারি, ঠিক আছে? তাহলে সব সময় চোখের সামনে থাকবে। তো এত রকম হেল্প তুমি এই প্লেলিস্ট থেকে নিতে পারো। 5 নম্বর, এটা প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা কি, শর্টস ভিডিও। কিসের? থার্ড সেম শর্টস, এই প্লেলিস্টে চলে যাও। থার্ড সেম শর্টস, যতগুলো প্লেলিস্ট বলবো সব ডিসক্রিপশনে পেয়ে যাবে, এই ভিডিওর ডিসক্রিপশনে সব দেওয়া আছে, বা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। থার্ড সেম শর্টস, এটা কেন প্রচুর হেল্পফুল? তোমার মানে এটাকে বলতে পারো বুস্টার, এটা হচ্ছে মার্কস বুস্টার, তোমার এক্সামের যে মার্কস আছে না, তার বুস্টার এটা বলতে পারো। প্রচুর ইম্পর্টেন্ট, কেন দেখে নাও। এখানে কি করা হয়েছে, এখানে এক একটা শর্টসে এক একটা এমসিকিউ করে দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমার কত হেল্প হবে দেখে নাও। মনে করো সাধারণত যে কোনো সময় তুমি দেখতে পারো, কিন্তু বিশেষ করে কোন সময় আমি এটাকে দেখতে বলবো, বিশেষ করে মনে করো তুমি একটু হয়তো টায়ার্ড আছো বা সামথিং, একটু শুয়ে আছো, সেই সময় এই মুহূর্তে, এক্সামের মুহূর্তে ইউটিউব বা অন্যান্য রিলস বা ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, এই সমস্ত না শর্টস বা রিলস দেখে তুমি এক্সামের জন্য এগুলো এখন দেখতে পারো, এই শর্টসগুলো। এখানে কি করছো, শর্টস দেখছো, এই প্লেলিস্টে চলে যাও, শর্টস দেখছো, স্ক্রল করতে থাকো, কি হবে, প্রত্যেকটা শর্টসে এক একটা এমসিকিউ, রিভিশন হতেই থাকবে, রিভিশন হতেই থাকবে, কারণ আমি সেখানে করে দিয়েছি অঙ্কটা কী করে হচ্ছে, তো তুমি দেখলেই তো বুঝে যাবে, তো বারবার রিপিট হতে থাকবে মাথায়, তো রিভিশনটাই তো মেন সমস্ত কিছু বিষয়ে, তো রিভিশন হতেই থাকবে। তো এটা প্রচুর হেল্পফুল তোমার জন্য এই প্লেলিস্ট। ইভেন তুমি এক্সাম দিতে যাচ্ছ, সেই সময় প্লেলিস্টটা দেখতে পারো, মোবাইল নিয়ে তো আর এক্সামে ঢুকবে না, অন্তত যাওয়ার সময় সেই সময় দেখতে পারো, এত হেল্পফুল, মানে তোমার সব জায়গায় হেল্পফুল। ক্লিয়ার? শর্টসগুলোই দেখছো সবসময়, যে সময় ফাঁকা বসে আছো, বা এমনি সময়ও দেখতে পারো রিভিশন করার জন্য শর্টস, তোমার যখন সুবিধা। আমি এটা ফাঁকা সময়টাকেও যেন কাজে লাগাতে পারো তার জন্য এটা বলে দিলাম, বাট তুমি এটাকে যে কোনো সময় দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর, এটা জাস্ট বলে দিই, প্রিভিয়াস ইয়ার সলিউশন। প্রিভিয়াস
ইয়ার সলিউশন। আমরা এটা সাধারণত করি যে আগের কোয়েশ্চেনগুলো একটু দেখি আগের সালের যে কেমন এসেছিলো, তবে তো একটু আইডিয়া পাবো যে এই সালের কোয়েশ্চেন কেমন হতে পারে সামথিং। কিন্তু এবার তোমাদের তো সেমিস্টার, আগে তো সেমিস্টার ছিল না, একসাথে পরীক্ষা হতো, তো এই জন্য বিশাল চেঞ্জের কোনো বিষয় নেই, শুধু খালি একটা জিনিস চেঞ্জ হয়েছে, কোয়েশ্চেন টাইপ। কোয়েশ্চেন তো আর চেঞ্জ হয়ে যাবে না, তার কারণটা কি, আগে যা কোয়েশ্চেন আসতো হয়তো নিউমেরিক্যালস ফর্মে বা বড় আসতো, করে দেখাতে হতো, এখানে সেটার পার্থক্য শুধু এমসিকিউ, কোয়েশ্চেন তো ওটাই থাকবে, তোমাকে করতে হবে, কিন্তু বই সেটা তোমাকে দেখাতে হবে না কী করে করেছো, শুধু উত্তরটা শুধু লিখতে হবে, হ্যাঁ কি না? তো বিষয় তো সেগুলোই, কোশ্চেন তো সেগুলোই, শুধু ওর ফর্মটা কী হয়ে গেছে, এমসিকিউ ফর্ম হয়ে গেছে। তো আমি এটুকু বলবো, তুমি প্রিভিয়াস ইয়ার সলিউশন থেকেও দেখে নিতে পারো, এই চ্যানেলে 2015 থেকে 2023 পর্যন্ত কমপ্লিট সলিউশন করে দেওয়া আছে। তুমি বলবে কোয়েশ্চেন কোথায় পাবো, কোয়েশ্চেন পাওয়ার দরকারই নেই। কেন? কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে। কোয়েশ্চেন মনে করো 2015-তে চলে গেলা, 15 প্রত্যেকটা কোয়েশ্চেন উত্তর, প্রশ্ন যে কোনো সালে চলে যাও, প্রত্যেকটা কোয়েশ্চেন উত্তর সব লেখা আছে, ঠিক আছে? তো সেগুলো দেখে নিতে পারো। প্রুফগুলো দেখবে না, প্রুফগুলোকে এড়িয়ে যাবে, বাকিগুলো দেখো, নিউমেরিক্যালস দেখো, এমসিকিউ আছে, শর্টস আছে, মানে শর্ট কোয়েশ্চেন, সেগুলো দেখো, সেগুলো হেল্পফুল হয়ে যাবে। তো যদি এইভাবে এগোতে পারো, আর আরেকটা প্লেলিস্ট যেটা এখন চলছে এবিটিএর সলিউশনের প্লেলিস্ট, সেখানে এবিটিএর সলিউশন দেওয়া আছে, যেমন এটা সেট 3, তো সেট 1 দেওয়া আছে, দেখে নেবা। ওকে, তো এইভাবে যদি এগোতে পারো তাহলে কোনো সমস্যা হবে না, এটুকু আমি বলে দিলাম, কোনোরূপ সমস্যা হওয়ার কোনো কথা নয়। ওকে, স্টেপ বাই স্টেপ বলে দিলাম। এবার আমি ডিরেক্ট প্লেলিস্ট ইসে চলে আসছি, কী বলে, এবিটিএ এমসিকিউ সলিউশনে চলে এলাম, মেটাচ্ছি। আচ্ছা চলো দেখা যাক। সমস্ত ভিডিও লিঙ্ক কোথায় পাবে বললাম, এই চ্যানেলের প্লেলিস্টেও পেয়ে যেতে পারো, দেখে নিতে পারো, বা ডিসক্রিপশনে, এই ভিডিও ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে। যত রকমভাবে পসিবল তোমাদের হেল্প করার চেষ্টা করা হচ্ছে, যাতে তোমরা যত ভালো পসিবল রেজাল্ট করতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখে নাও, এবার আমরা ডিরেক্ট এমসিকিউ চলে আসছি। দেখো প্রথম কোয়েশ্চেনটা কী বলছে, সেকশন এ যেটা আছে, কোয়েশ্চেন নাম্বার 1, দেখো সেকশন এ আছে, কোয়েশ্চেন নাম্বার 1 চলে এলাম। ওকে, কী বলছে, একটি সাবান বুদবুদকে 16 ভোল্ট। আচ্ছা, কী করে কোয়েশ্চেনগুলো এমসিকিউগুলো করবো, আশা করছি টেস্ট পেপার তোমাদের কাছে আছে, সামনে রাখো, সেট 3 খুলে রেখেছো, আমি 1 নম্বরের কোয়েশ্চেনটা পড়বো, উত্তর শুরু করে দেবো, যেহেতু তোমার কাছে কোয়েশ্চেন আছে, ঠিক আছে, বই আছে। একটি, আশা করছি সবাই হাতে নিয়েছো, সেট নাম্বার 3 খুলেছো, আমি শুরু করছি। ওকে, আচ্ছা দেখো, একটি সাবানের বুদবুদকে, পেজ কত নম্বর আছে, SC 33-তে আছে, যদি খুঁজে না পাও একটু দেখে নিবা, SC 33। একটি সাবানের বুদবুদকে 16 ভোল্ট বিভবে আহিত করা হলো, যদি এর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বিভব কত হবে? আচ্ছা বলো তো, বিভবের ফর্মুলা কি? সাবান বুদবুদ মানে গোলক ভাবো, তাহলে কিউ বাই কি আর, তাহলে বিভব আর আর কি ব্যস্তানুপাতিক, কারণ ব্যাসার্ধের সাথে বিভবের সম্পর্ক, হ্যাঁ কি না? তাহলে কী লিখতে পারি, V2 বাই V1 মানে কি, যেহেতু ব্যস্তানুপাতিক, 2 এর সামনে 1, 1 এর সামনে 2, V2 চেয়েছে, V1 16 ভোল্ট বলে দিয়েছে, আর 1কে আর ধরলাম, তাহলে R2 কত, দ্বিগুণ মানে 2R, তাহলে হাফ হয়ে গেল, তাহলে V2 সমান কত হয়ে গেলো বলো, 16/2 মানে কত, 8 ভোল্ট। বুঝতে পারলাম, এইভাবে বলতে পারি, ক্লিয়ার? এটাকে শর্টেও করতে পারতাম, এখানে উত্তর বলে দিতে পারতাম, তবু আমি অঙ্কটা করে দেখালাম। শর্টে কী করে উত্তর বলতে পারতাম, দেখো ব্যস্তানুপাতিক মানে এটা বাড়বে মানে এটা কমবে, এটা যত গুণ বাড়বে এটা তত গুণ কমবে, 2 গুণ বেড়েছে 2 গুণ কমবে, তো আগে 16 ছিল, তাহলে 2 গুণ কমলে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তো ডিরেক্ট এইভাবেও বলতে পারি, বাট অঙ্কটা করে দেখালাম। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেনটা কী বলছে, একটি কার্বন রোধকের রোধ 2 এর কোয়েশ্চেনটা দেখো, একটি কার্বন রোধকের রোধ 10⁶ ওহম, 6 ওহম। আচ্ছা এটাকে কীভাবে লিখতে পারি বলো তো, এইভাবে লিখতে পারি, হ্যাঁ কি না? কটা শূন্য, 6টা, চলো 6টা লিখে দিলাম। ওকে, এবার নিয়ম কি মনে আছে, তোমাকে আগে কালার মনে রাখতে হবে। কোয়েশ্চেন বলছে 3 নম্বর কালার পেয়েছে, তাই তো নাকি? হ্যাঁ, তৃতীয় বলয়ের বর্ণনা হবে, তুমি বলো। শর্টস মনে আছে কী কী ছিল বলো, এটা লিখে রাখিও পারলে, কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা। এই পরপর সিকোয়েন্স মনে রাখতে হবে। কালো মানে 0, বেগুনি মানে 1, বেগুনি, লাল 2, কমলা 3, হলুদ 4, সবুজ 5, নীল 6, বেগুনি 7, ধূসর 8, সাদা 9। আরও দুটো আছে, রূপলি সোনালি, ওটা 5, সোনালি 5%, রূপলি 10%, ঠিক আছে? ওটা এক্সট্রা এখানে প্রয়োজনই নেই, কারণ ওর জন্য পার্সেন্টেজ থাকবে। দেখে নাও নিয়ম কি, প্রথমে যেটা থাকে
সেটা কালার, তাহলে প্রথম কালার কী হয়ে গেল বলো, 1 নম্বর মানে প্রথম কালার বাদামি, আমাদের প্রথম চাইনি, 3 নম্বর চেয়েছে, তবু নিয়মটা দেখিয়ে দিচ্ছি, যদি অন্য কোনো কোয়েশ্চেন চেয়ে নেয় তো পুরো কোয়েশ্চেনটা দেখিয়ে দিচ্ছি। তারপরেরটা কী আছে বলো, 0 মানে কালো, তাহলে রুলস বুঝতে পারলা, প্রথম রুলস হচ্ছে প্রথম দুটো যা নাম্বার হবে সেই দুটো কালার, তাহলে প্রথম কালার বেগুনি, দ্বিতীয় কালার কালো। আচ্ছা তৃতীয় কালার কি করে বের করতে হয়, রুলস শোনো, তাহলে কি প্রথম নাম্বার প্রথম কালার, দ্বিতীয় নাম্বার দ্বিতীয় কালার, তৃতীয় কালারের জন্য মনে রাখবা যতগুলো শূন্য ততগুলো কালার, কতগুলো শূন্য, 1 2 3 4 5, 5 নম্বরে কী আছে, সবুজ, তাহলে তৃতীয় কালার সবুজ। তাহলে তৃতীয় কালার খোঁজার সময় সবসময় কতগুলো শূন্য সেটা দেখতে হয়, এটা হচ্ছে নিয়ম। তাহলে উত্তর কত হয়ে যাবে, তাহলে কোথায় গেল, সবুজ, অপশান বি। আচ্ছা এটা তো অপশান আমি লিখিয়ে নিব, 8 ভোল্ট আগেরটা অপশান বি ছিল, ঠিক আছে, এটাও কি হবে সবুজ, এটাও অপশান বি, ঠিক আছে। আরও দুটো লিখানে আমি লিখে দিচ্ছি যাতে কোনো কোয়েশ্চেন না আটকায়। যদি রূপলি থাকতো, মানে রূপলি মানে কত পার্সেন্ট এটা মনে রাখবা, রূপলি মানে 10% আর সোনালি মানে 5%, এটা সহনশীলতা বলা হয়। যদি এটা চেয়ে নাই তার জন্য আমি লিখে দিলাম, রূপলি মানে 10%, সোনালি মানে 5%, ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা মেটাই, পরের কোয়েশ্চেন দেখো 3 নম্বর কি বলছে, নিজেরা ট্রাই করি। 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে, পজ করে ট্রাই করি। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো তো। আচ্ছা চিত্র দিয়েছে, তাই না, এখানে কারশফ সূত্র অ্যাপ্লাই করো হয়ে যাবে কোয়েশ্চেন। দেখো এটা কত ভোল্ট, 20 ভোল্ট, এটা কত ওহম, 10 ওহম, এটা কত ওহম যেন, এটাও 10 ওহম, আর এটা কত ভোল্ট যেন 5, এটা 50, এটা, তাহলে এটা 10 ওহম হয়ে গেল, এটাও 10 ওহম, এটাও, এটা 20 ওহম, এটা 50 ভোল্ট 50, আর এটা হচ্ছে 20 ভোল্ট। কোয়েশ্চেন কি বলেছে, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তা এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য আমরা ভি সমান কি জানি, আই আর, তো এটা রোধ তো জানি, দুই প্রান্তের বিভব প্রভেদ মানে কি কতটা কারেন্ট যাচ্ছে আর ইন্টু রোধ, রোধ তো 10 জানি, তাহলে কারেন্ট বের করলে অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারলাম কি বলতে চাইলাম, এখানকার আমরা যদি কারেন্ট বের করতে পারি তাহলে উত্তর হয়ে গেল। তো কারেন্ট বের করার জন্য কী করবো, কারশফ ল অ্যাপ্লাই করে দিই, চলো আমি ধরে নিলাম এখানে কারেন্ট ওপরে যেদিকে যাবে যাক, আমার জেনে লাভ নেই, আমি ধরে নিলাম এটা I1 ওপরে, তাহলে দুই ভাগে ভেঙে যাবে কারেন্ট, একটা বাম পাশে একটা ডান পাশে, চলো বাম পাশেরটাকে 2 ধরে নিলাম, ডান পাশেরটাকে 3 ধরে নিলাম, তাহলে 3 এ পাশে যাবে, এ পাশে যাবে, I3 এ পাশে যাবে, 2 এ পাশে যাবে, নিচে যাবে, 2 এ পাশে যাবে, I2 I3 মিশে আবার কী হয়ে যাবে, আবার I1 হয়ে যাবে। বুঝতে পারলাম কি না, একটু নাম দিয়ে দিয়েছি, এ বি আছে তো এটাকে আমরা সি ডি ই এফ দিয়ে দিলাম নাম, ওকে। এবার চলো ফার্স্ট লুপ, ফার্স্ট লুপ মানে কোন লুপ, আগে লুপের ডাইরেকশন দিলাম, ধরে নিলাম লুপের ডাইরেকশন এটা, তাহলে লুপের নাম দিচ্ছি সি, আচ্ছা সরি আগে কেসিএল অ্যাপ্লাই করো। কারেন্ট কোথায় ভাঙছে, এ বিন্দুতে, তাহলে লিখো এ বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই, ঠিক আছে। এত তো লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য করিয়ে দিচ্ছি, এমসিকিউতে লেখার প্রয়োজন না, কেসিএল প্রয়োগ করে পাই, কিন্তু উত্তর অঙ্কটা কী করে করতে হয় তার জন্য আমি লিখছি। লিখবা এ বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই, কেসিএল মানে কি, কোনো বিন্দুতে যতটা কারেন্ট প্রবেশ করবে ততটা বেরোবে, তাহলে কতটা প্রবেশ করছে, I1 প্রবেশ করছে, তাহলে কে বেরোচ্ছে, I2 আর I3, তাহলে প্লাস I2 প্লাস I3, এইভাবে লিখতে পারো। আর এক রকম I1টাকে যদি প্লাস ধরো, I2 I3কে মাইনাস ধরো, তাহলে I1 এটাও লিখতে পারো, দুটো একই জিনিস, I1 প্রবেশ করছে আর I2 I3 নির্গত হচ্ছে, তাহলে -I2 -I3 = 0, একই কথা, যেটা ইচ্ছা লিখো, আমি ওটাই লিখে দিলাম যে যতটা কারেন্ট প্রবেশ করছে ততটা কারেন্ট নির্গত হচ্ছে, একই জিনিস। আচ্ছা নেক্সট, এবার কেভিএল অ্যাপ্লাই করবো কোথায়, প্রথম লুপে, CABFC লুপে কেভিএল প্রয়োগ করে পাই, এই লুপে কেভিএল প্রয়োগ করছি, ঠিক আছে, ভাষা দিলাম না, বুঝে নিও। কেভিএল মানে মনে আছে আশা করছি, যদি ভুলে গিয়ে থাকো তা কারশফের সূত্র চ্যাপ্টারে চলে যেও, ডিটেলস ভিডিওটা একটু দেখে নিও, বুঝে যাবো। চলো শুরু করছি। দেখো যেখান থেকে শুরু করবা করো, আমি লুপের ডাইরেকশন এই দিকে দিয়েছি, তাহলে যাবো এই দিকে, হয়েছে, তুমি যে কোনো দিকে ডাইরেকশন দিতে পারো, আমি এই দিকে দিয়েছি, তাহলে শুরু করলাম, সি থেকে যাচ্ছি 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 যাচ্ছি, কোন দিকে যাচ্ছি দেখো তো, যেদিকে যাচ্ছি কারণ তার উপর উল্টো দিকে, তাহলে বিপরীতের জন্য কি হয়, প্লাস হয়, IR, তাহলে I1 × 10 মানে কত, +10 I1। আচ্ছা যাচ্ছি 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 ওপরে, আবার কারেন্টের বিপরীতে যাচ্ছি, দেখো কারেন্ট নিচে ওপরে, আবার কি হয় বলো, এখানে কারেন্ট কত, I2 আর রোধ কত 10, তাহলে +10 I2। যাচ্ছি যাচ্ছি নিম্ন থেকে উচ্চ, নিম্ন থেকে উচ্চ মানে কি +20 সমান কত, আবার সি পয়েন্টে পৌঁছে গেলাম 0, সি পয়েন্টে শুরু করেছিলাম, আবার সি পয়েন্টে লাস্টবারের মতো বলে দিচ্ছি, দেখে নাও, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেখো কারেন্টের বিপরীতে যাচ্ছি, ওপরে কারেন্ট নিচে যাচ্ছি, তাহলে +I1 × R 10 I1,
কারেন্টের আবার বিপরীতে I2 কারেন্ট 10, তাহলে 10 I2 প্লাস, নিম্ন থেকে উচ্চ তাহলে প্লাস 20। চলো 10 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে I1 হয়ে গেল প্লাস I2 হয়ে গেল, 2 হয়ে যাবে ওপাশে নিয়ে গেলাম -2, 2 নম্বর সমীকরণ, এটাকে 1 নম্বর দাও। নেক্সট এই লুপে চলো এরও ডাইরেকশন এইদিকে দিয়ে দিলাম, যেদিকে দিবে দাও, ADEBA, ADEBA এই লুপে কি অ্যাপ্লাই করব, KVL অ্যাপ্লাই করছি, দেখে নাও কী করে করবো। চলো শুরু করলাম এখান থেকে, যাচ্ছি দেখো নিম্ন থেকে উচ্চ প্লাস, তাহলে প্লাস 50 যাচ্ছি, দেখো কারেন্টের দিকেই যাচ্ছি, যেই দিকে যাচ্ছি কারেন্ট ওই দিকেই, তাহলে কি মাইনাস, মাইনাস কত I3 2 মানে -20 I3। আচ্ছা দেখো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেখো আবার কারেন্টের দিকেই যাচ্ছি, তাহলে মাইনাস কত 10 I1, -10 I1, আবার এ পয়েন্টে পৌঁছে গেলাম, তাহলে 0। ঠিক আছে, বুঝতে পারলাম? বা সবকে যদি 50টাকে ওপাশে নিয়ে যায় মাইনাস হয়ে যাবে না, হ্যাঁ কি না? তাহলে দেখো তো -20 I3 -10 I1 সমান কত -50, সবকে মাইনাস দিয়ে গুণ করে দাও আর সবার 0 কেটে দিলাম, তাহলে কত হবে মাইনাস মাইনাস সব প্লাস হয়ে গেল, তাহলে 2, ভালো করে দেখো এখানে I2 আছে আর I1 আছে, এখানে I3 আর I1 আগে লিখি, তারপরে গন্ডগোল করে দেবে একটা লাইনে, 2I3 প্লাস কত I1 সমান কত 5। এক কাজ করি, এখানে I2 আর I1, এখানে I1, তাহলে I3কে চেঞ্জ করে দিই, কারণ আমার কী প্রয়োজন I1 লাগবে, কারণ I1 × R এটাই হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে I1 করার জন্য আমাকে I3 চেঞ্জ করতে হবে, তাহলে I3 সমান কী হবে বলো, I1 মাইনাস কি লিখতে পারি I2, তাহলে I3 জায়গায় I1 মাইনাস I2 লিখে দিচ্ছি, I1 মাইনাস I2 প্লাস কত I1 সমান 5, কত হলো বলো -5 নাকি না? আচ্ছা দেখে নাও তাহলে কত আসছে, দেখো 2I1 প্লাস I1 মানে কত 3I1 মাইনাস কত 2I2 সমান 5, বুঝতে পারলাম হ্যাঁ কি না? 2I1 প্লাস I1 3I1 মাইনাস 2I2 সমান 5, তো এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো আমাকে কী প্রয়োজন, I1 দরকার, তাহলে I2কে সরাও, এখানে শুধু I2 আর এখানে -2I2, তাহলে একে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2I2 হয়ে যাবে, তো যোগ করে দেবো। তাহলে আমরা যেটা এখন করবো 2 নম্বর সমীকরণ × 2 প্লাস 3 নম্বর সমীকরণ করে পাই, এটা করব, ঠিক আছে? তো একে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 2I1 প্লাস কত হয়ে যাবে 2I2 মাইনাস কত হবে 2 2 4, এটা প্লাস 3I1 মাইনাস 2I2 5, যোগ করে দাও 5I1, এটা কেটে গেল কত 1, তাহলে I1 সমান কত হলো 1/5, তাহলে 1/5 অ্যাম্পিয়ার এত কারেন্ট পেলাম, কী সমান I1, এটা পেয়ে গেলাম। অতএব VA মাইনাস VB, ওহমস ল, VA মাইনাস VB সমান কি IR, তাহলে I1 × কত R হবে, I1 এর ভ্যালু কত বলো, I1 এর ভ্যালু 1/5, আর রোধটা কত, দুই প্রান্তের মিডিলের রোধ 10, তাহলে কাটাকাটি করলে কত 2 ভোল্ট, 5 × 10, তাহলে আনসার হবে 2 ভোল্ট। দেখে নাও উত্তর 2, অপশান কোনটা আছে দেখো তো, 2 ভোল্ট অপশান কোনটা আছে, অপশান এ, অপশান এ হবে এটা 2 ভোল্ট, বুঝতে পারলাম? চেক করে নাও, পরে কোয়েশ্চেনে আসছি, আগে এটুকু দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন দেখো কত নম্বরে আসলাম, এবার আমরা 4 নম্বরে চলে এলাম। কি বলছে দেখো তো, n সংখ্যক পাক 10 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তাকার পরিবাহীর মধ্যে 1 অ্যাম্পিয়ার চৌম্বক ক্ষেত্র এত। আচ্ছা, তো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রের ফর্মুলাকে B সমান কি বলো μ0 Ni/2R, চেয়েছে কি পাক সংখ্যা n, তাহলে n সমান কি হয় বলো B × 2R বাই কত হয় বলো μ0 I। বি এর ভ্যালু কত, চৌম্বক ক্ষেত্র কত বলেছে দেখো তো, এখানে 4π × 10⁻⁶, ওকে করে দিলাম। 2 ব্যাসার্ধ কত বলেছিল গো 10 সেমি, তাহলে মিটার করে দাও, তাহলে 10 × 10⁻², মিটার করে দিলাম। μ0 এর ভ্যালু মুখস্থ রাখতে হবে 4π × কত 10⁻⁷, কারেন্ট বলেছে 1 অ্যাম্পিয়ার, তাহলে পাক সংখ্যা কত হবে ভাবো, 4π কাটলো, ওকে 10 কাটলে কত হয়ে গেল 10⁻⁻1, তাহলে -1 আর -6 কত হয়ে গেল -7, -7 কেটে গেল, তাহলে কত শুধু 2 আসবে আনসার। তাহলে অপশান সি, ক্যালকুলেশন করে না বুঝে যাবা। 5-এর কোয়েশ্চেনটা, 5-এরটা কী বলছে দেখো, যে কোনো সময়ে, আচ্ছা ফাই বলে কি, ফাই কী বলেছে দেখো তো, AT² + BT + C, তাহলে আমরা জানি আবিষ্ট তড়িৎচালক বলে E সমান কী হয় dφ/dt, চলো মাইনাস লিখলে লিখো কোনো ব্যাপার না, মাইনাস রাখলাম, এটা ডেরিভেটিভ করো, তাহলে কত হবে 2AT + B, আর এটা তো ধ্রুবক 0। এবার তড়িৎচালক বলটাকে 0 করে দাও, এটাকে 0 করে দাও, কারণ তড়িৎচালক বল 0 বলেছে, কখন শূন্য হবে, তাহলে শূন্য হওয়ার মানে কি, তাহলে 2AT + B সমান কত 0, হ্যাঁ কি না? ওই জন্য বলছিলাম মাইনাস থাকা না থাকা সমান, বাইরে আছে ও পাশে 0 একই জিনিস। তাহলে বলো 2AT মানে কত হবে বলো -B, তাহলে T সমান কত হবে বলো -B/2A, কোনটা আছে তাহলে অপশন ডি। বুঝতে পারলাম কি বলেছে, বলছে কখন আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে, তো আবিষ্ট তড়িৎচালক বল আগে বের করো, বের করলাম, শূন্য করে দাও, টি পেয়ে গেলাম। পরের কোয়েশ্চেন 5 হয়ে গেল, 6 নম্বর। 6 নম্বর দেখো কি বলছে,
6 নম্বর কোয়েশ্চেন ট্রাই করি। 6 নম্বর বলছে একটি এলআর বর্তনী পরিবর্তী ভোল্টেজের ও দশাপার্থক্য এত বর্তনীর মোট প্রতিরোধ। আচ্ছা বলো, দশাপার্থক্য মানে ট্যান থিটা ফর্মুলা, ট্যান থিটা মানে কি বলো, XL/R, হ্যাঁ কি না, আবেশী প্রতিঘাত বাই আর। ট্যান কত, ট্যান 45, ট্যান 45 কত হয় 1, মানে XL/R, তাহলে XL সমান কত হয়ে গেল R, তার কারণ কি ট্যান 45 সমান R, বুঝতে পারলাম। বর্তনীর কি চেয়েছে, মোট রোধ, তো আমরা জানি এলআর বর্তনীর মোট রোধ কি হয়, R² প্লাস XL², হ্যাঁ কি না, তাহলে R² রেখে দিলাম, XL এর জায়গায় R লিখতে পারি, তাহলে 2R², মানে √2R, বুঝতে পারলাম। এটা হচ্ছে এলআর বর্তনীর প্রতিরোধের ফর্মুলা, তাহলে অপশান সি। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, 7এরটা কি বলছে, সাইনধর্মী শীর্ষমান আরএমএস মান অনুপাত। আচ্ছা বলো, IRMS মানে কত, IRMS মানে আমরা জানি I0 কি বলো √2, কিন্তু আমাকে কার অনুপাত চেয়েছে, আগে শীর্ষমান, তাহলে বলো তো I0/IRMS মানে কত হবে, √2 হবে, তাহলে কি নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে I0/IRMS মানে কত হবে, √2:1, বুঝতে পারলাম কোনটা আছে, অপশান বি। বুঝতে পারলাম এটা কেন হলো, আগে চেয়েছিল শীর্ষমান, তো শীর্ষমানটা আগে করো, পরে আরএমএস করো, কোনাকুনি গুণ করে নিলাম। চলো 8এর কোয়েশ্চেনটা কী বলছে দেখো, 8এর কোয়েশ্চেন, তড়িৎ চুম্বকের তরঙ্গ, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রে তড়িৎ তরঙ্গের শক্তি। আচ্ছা এটা সবসময় মনে রাখবো, তড়িৎ চুম্বকের তরঙ্গে তড়িৎ ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে শক্তি সমানভাবে সমান অনুপাতে বণ্টিত হয়, তাহলে উত্তর 1:1, অপশান সি 1:1। পরেরটা কোয়েশ্চেন 9 কী বলছে দেখো তো, তড়িৎ চুম্বকের তরঙ্গের উৎপত্তি হয় ত্বরণ সহ গতিশীল আধান, তাহলে কোনটা আছে দেখে নাও, ত্বরণ সহ গতিশীল আধান, অপশান সি। ওকে, এগুলো মুখস্থ রাখার বিষয়। 10এর কোয়েশ্চেনটা কী বলছে দেখো, 10এরটা কী বলছে, 10এরটা বলছে যে দৃশ্যমান, তো দৃশ্যমান আলো মানে কি 4000 থেকে 7000 অ্যাংস্ট্রমে, আর ন্যানোমিটার বলে 400 থেকে 700, ঠিক আছে, তাহলে 4000 থেকে 7000, অপশান এ। এগুলো মনে রাখার বিষয়, এখানে বোঝার কোনো কিছু নেই, যে 3টা কোয়েশ্চেন বললাম এটা মনে রাখতে হবে, ঠিক আছে, এটা ইনফরমেশান এগুলো। আমরা এবার সেকশন বিতে চলে আসছি, সেকশন বি চলে এলাম, অনুচ্ছেদ কোনটা, ওই বিবৃতি দাবি। আচ্ছা 11 কোয়েশ্চেনটায় আসছি, দাবি কি করছে, যখন দুটি বস্তুর মধ্যে আধানের আদান প্রদান হয় তখন আধানের মোট পরিমাণ সংরক্ষিত থাকে, একদম ঠিক, কারণ আধানের সংরক্ষণ সূত্র, কিন্তু কিছু পরিমাণ শক্তির হ্রাস ঘটে, একেবারেই সঠিক, কারণ যখন আধানের প্রবাহ হবে কিছু না কিছু এনার্জি লস হবে, স্বাভাবিক। যুক্তি কী দিচ্ছে, কিছু পরিমাণ শক্তি তাপ ও অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়, একেবারে সঠিক। তার মানে কি দুটো কথাই সঠিক, এবং যে যুক্তিটা দেওয়া হয়েছে আর যেটা দাবিটা করা হয়েছে, এই যুক্তিটা দাবিটাকে কি করছে, স্যাটিসফাই করছে, মানে এক কথায় যুক্তিটাও দাবির সঠিক, ঠিক আছে, যে যুক্তি বা কারণটা দেওয়া হয়েছে এটা সঠিক, মানে দুটোই সঠিক, তার মানে দাবি ও যুক্তি উভয় সঠিক, আর যুক্তিটা কি যথার্থ ব্যাখ্যা কার, তাহলে অপশান এ সঠিক, ঠিক আছে। এবার 12, কোয়েশ্চেন 12টা পড়ো তো, কী বলছে, একটি চুম্বককে ভেঙে তার মেরুগুলিকে আলাদা করা যাবে না, একেবারে ঠিক, ঠিক আছে, কারণ NS আছে, দেখো N, এটা S আছে, হাফ করে দাও, হাফ করে দিলে কি এটা N, এটা S হয়ে যাবে, আবার এটা N, এটা S হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে মেরুকে তুমি ভাগ করতে পারো না, আবার NS সৃষ্টি হয়ে যাবে, তো একদম ঠিক বলেছে। পরেরটা কি বলেছে, যদি একটি চুম্বককে ভাঙা হয় তাহলে এর চুম্বক ভ্রামক অর্ধেক হয়ে যাবে। দেখো ভাঙা হয় মানে আমার মনে হচ্ছে কোয়েশ্চেনটা এখানে একটু অস্পষ্ট আছে, ভাঙা মানে অর্ধেক করা হয়, ভেঙে অর্ধেক করা হয় এখানে বলা উচিত ছিল, কারণ তুমি কিভাবে ভাঙবা তার উপর চুম্বক ভ্রামক এক এক রকম হবে। তুমি যদি মনে করো এই চুম্বকটাকে হাফ হাফ না ভেঙে এখানে একটু ভাঙলে আর বাকিটা আর বেশি রেখে দিলা, তাহলে কি চুম্বক ভ্রামক হাফ হবে, হবে না, তাহলে এখানে ভাষাটা অবশ্যই তাহলে এটা থাকতেই হবে যে ভেঙে অর্ধেক করলে চুম্বক ভ্রামক অর্ধেক হবে। আমি এটা ধরে নিলাম যে ভেঙে অর্ধেক বলেছে, যদি অর্ধেক না বলতো তাহলে এই কথাটা ভুল, অর্ধেক হবে না, ভাঙলে অর্ধেক হয়ে যাবে কেউ বলতে পারবে না, কারণ কত অনুপাতে ভাঙছো, সমান সমান ভাঙছো অর্ধেক হবে, 2:3 অনুপাতে ভাঙছো 1:3, তাহলে হবে না, সিম্পল জিনিস, বুঝতে পারলাম। তো আমরা এখানে দাবিটা এই ধরে ধরছি যে একটি চুম্বককে অর্ধেকভাবে ভাঙা হলে চুম্বক ভ্রামক কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তার মানে দাবি ও যুক্তি ঠিক, কিন্তু বলো তো এই যে অর্ধেক হয়ে গেল চুম্বক ভ্রামক, সেটা কি এটাকে স্যাটিসফাই করছে যে মেরুগুলি আলাদা করা যায় না, করছে কি, একটু ভেবে দেখো। সুতরাং দুটো কথাই সঠিক, কিন্তু আমরা কি বলতে পারি না যে আমরা এটা বলতে পারবো, বা মানে ব্যাখ্যাটা সঠিক নয় এটা বলতে পারি। আর আরও একবার রিপিট বলো, আমি আরও একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, কী বলে দেখো, দাবি ও যুক্তি উভয় সঠিক, যুক্তি হলো দাবির যথার্থ ব্যাখ্যা না, যথেষ্ট ব্যাখ্যা নয়, আর কি দাবি ও যুক্তি উভয়েই সঠিক কিন্তু যুক্তি দাবির যথার্থ ব্যাখ্যা নয়, হ্যাঁ এটা সঠিক, দাবি ভুল কিন্তু যুক্তি সঠিক, আর দাবি সঠিক কিন্তু যুক্তি ভুল। আর আচ্ছা আরেকটা জিনিস আমি বলেই দিচ্ছি, এখানে আমি ধরে নিলাম যে অর্ধেক বলেছিল, যদি অর্ধেক না বলতো
কেমন, যদি কোয়েশ্চেনটা এটা হতো, আমি দুটোই বলছি যাতে তোমাদের কোনোরূপ কনফিউশন না থাকে, যদি কোয়েশ্চেনটা এটা থাকতো, যদি একটি চুম্বককে ভাঙা হয় তাহলে এর চুম্বক ভ্রামক অর্ধেক হয়ে যায়, না, একেবারেই ভুল। কখন, যদি এই কথাটাই ধরে নিই আমি, যদি অর্ধেক উল্লেখ না করে যে অর্ধেকভাবে ভাঙা হয়, তাহলে কখনোই অর্ধেক হবে না। তাহলে যদি এটা এই যেটা লেখা আছে যদি এটা ধরি, তাহলে উত্তর কী হবে শোনো। তাহলে প্রথম কথাটা ঠিক কিন্তু পরের কথাটা ঠিক নয়, তাহলে দাবি সঠিক কিন্তু যুক্তি ভুল। ঠিক আছে, তাহলে অপশান ডি হতো যদি কি এদের ভাষাটাই ধরি। তাহলে বুঝতে পারলাম, এদের ভাষাটা ধরলে অপশান ডি হবে, আমি দুটোই উল্লেখ করে দিলাম। আর অবশ্যই সবসময় চেষ্টা করবে কোয়েশ্চেনে যেটা বলা আছে সেটাই করার, নিজে থেকে ভাবার কোনো প্রয়োজন নেই। কোয়েশ্চেন ভুল থাকলে মার্কস পেয়ে যাবে। তো আমরা যদি এই কোয়েশ্চেন অনুযায়ী ধরি, তাহলে এটা ঠিক, একটি চুম্বককে ভেঙে তার মেরুগুলিকে আলাদা করা যাবে না, একেবারে ঠিক। যদি একটি চুম্বককে ভাঙা হয় তাহলে এর চুম্বক ভ্রামক অর্ধেক হয়ে যাবে, না, জানি না কিভাবে ভাঙা হয়েছে। অর্ধেকভাবে যদি ভাঙা হয় হ্যাঁ হবে, কিন্তু কিভাবে ভাঙা হয়েছে উল্লেখ করে নি। তাহলে আমি এর ভাষাটাকে ধরে অপশান ডি বলবো, যে দাবিটা ঠিক কিন্তু যুক্তিটা ভুল, তাহলে অপশান ডি বলবো। রিজনটা বুঝতে পারলাম কি, আমি কিন্তু উল্লেখ করে দিলাম। যদি ওরা অর্ধেক বলতো তাহলে কিন্তু অপশান বি হতো, আমি আগেই বলে দিচ্ছি, পরে যেত কোনো তোমাদের মনে কোনো কনফিউশন না থাকে। তো যদি একেবারে অ্যাকুরেট ধরো ওদের ভাষা অনুযায়ী অপশান ডি, আর যদি অর্ধেক বলে থাকে তাহলে অপশান বি। নেক্সট সেকশন সি চলে এলাম, দেখো আমি দুটোই ব্যাখ্যা করে দিলাম। সেকশন সি চলে এলাম, ওকে। সেকশন সি কী বলছে দেখো, এটা তো সেকশন, এটা সেট ওয়ানেই করা হয়েছে, মনে আছে? এই যে দুটো প্লেট একই দিকে, আবার এটা আমি কিন্তু ওয়ানে করিয়েছিলাম, মনে করার চেষ্টা করো। দেখো বাম পাশের একটা প্লেট, ডান পাশের একটা প্লেট, একটা ধারক হলো, ডান পাশের একটা, ডান পাশের একটা, তাহলে এটা কোনো ধারক হবে না। ডান পাশের একটা, বাম পাশের একটা ধারক, আর একটা ধারক হলো, তাহলে কটা হলো? এক আর এক দুটো, তাহলে উত্তরটা 2f সালের নট a/d হবে। বুঝতে পারলাম, এই হচ্ছে নিয়ম, ওকে। এটা মনে রাখবে, এটা ব্যাখ্যাও করেছিলাম, যেটা সেট ওয়ান ছিল সেখানে ব্যাখ্যা করেছিলাম। আর এটা বলেছিলাম যে কখন এক কম হয়, যদি এই কোয়েশ্চেনটা এরকম থাকতো, আর একবার ব্যাখ্যা করে দিচ্ছি। যদি এটা থাকতো তাহলে উত্তর কত হতো বলো তো? যদি এইরকম থাকে, বাম পাশের একটা পাত, ডান পাশের একটা, বাম পাশের একটা, ডান পাশে, যদি এরকম থাকে তো যতগুলো পাত তার থেকে এক বাদ দিবা, তাহলে এখানে কটা পাত? 1 2 3 4, তাহলে উত্তর 3f a/d হতো এই চিত্রানুসারে। আর এটাই পরীক্ষায় বেশি আসে সাধারণত, কিন্তু এটা ব্যতিক্রম, তার জন্য এটা দিয়েছে। তো দুটোই মনে রাখবো, ঠিক আছে। যদি বাম পাশ ডান পাশ, বাম পাশ ডান পাশ এরকম পাতগুলো থাকে, তাহলে যতগুলো পাত এক বাদ করে দাও, সেটাই উত্তর। আর যদি এরকম থাকে তাহলে বলেই দিলাম কারণটা। পরের কোয়েশ্চেন দেখো, 14 কোয়েশ্চেনটা কী বলছে? 14টা দেখো, 14টা বলেছে দেখো এরকম একটা চিত্র দেওয়া আছে, সামথিং রোধগুলো দেখো এরকম বলা আছে, কত যেন বলা আছে, R2R 3R R2R 3R 4R এরকম বলা আছে। কার কার মধ্যে তুললো ধরো রোধ চেয়েছে? A আর B, ঠিক আছে। চলো করা যাক তাহলে। A আর B বিন্দুর মধ্যে তুল্য রোধ, তাহলে কার কার মধ্যে তুল্য রোধ? A আর B, তাহলে আমি A আর B এঁকে দিচ্ছি, এটা A এটা B এঁকে দিলাম, হয়েছে। এবার এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা কি বলো তো? চলো এটা একটু মেটাই। এখানে একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, মানে কি এটাকেও B পয়েন্ট ভাবতে পারি, কারণ এগুলো একই লাইনের ওপরে আছে। দেখো এরা একই লাইনের ওপরে আছে, মানে প্রত্যেকের বিভব কি হবে? সেম। তো বিভব সেম মানে আমি বিন্দু সেম করে দিলাম, তাহলে এটাকেও B পয়েন্ট ভাবতে পারি, এটাকেও B পয়েন্ট, এটাকেও B পয়েন্ট। এই যে B পয়েন্ট ভাবলাম, এর মানেটা কি? এর মানে হচ্ছে যে প্রত্যেকের বিভব একই, বি এর যা বিভব এরও বিভব সেম, এরও বিভব সেম, এটা হচ্ছে মানে, যেহেতু একই লাইনের ওপরে আছে। আর এটা মনে রাখবো, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো রোধ, ধারক বা ব্যাটারি বা যে কোনো কিছু না আসছে বিভব সেম থাকে, মানে কি এর বিভব এগুলোর বিভব সেম, সবার বিভব সেম, এগুলোর বিভব সেম, এটার বিভব সেম, এটার বিভব সেম, এটার বিভব সেম, এটা কিন্তু এটা সমান এটা বলতে পারি না, কারণ মিডিলে কি চলে এসছে? রোধ। এটা সমান এটা বলতে পারি না, মিডিলে রোধ চলে এসছে। এটা সমান এটা বলতে পারি না, মিডিলে রোধ চলে এসছে। বুঝতে পারলাম? তো যতক্ষণ আসেনি ততক্ষণ বিভব সেম। আচ্ছা বলো, এটা কার কার মধ্যে আছে? আরটা কার কার মধ্যে আছে? A আর B এর মধ্যে আছে, তাহলে A আর B এর মধ্যে আর কে এঁকে নিলাম। আচ্ছা 2Rটা কার কার মধ্যে আছে বলো? এটা আঁকা হয়ে গেল। এটা কার কার মধ্যে আছে? A আর B, তাহলে আর একটা A আর B এর মধ্যে এঁকে দিলাম। এই রোডটা কার কার মধ্যে আছে? 3R A আর B, তাহলে আর একটা A আর B এর মধ্যে আঁকলাম। এই রোডটা কার কার মধ্যে আছে? 4R A আর B, তাহলে আর একটা A আর B এর মধ্যে এঁকে দিলাম। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল বলো? এটা R 2R 3R 4R সমান্তরালে আছে, তাহলে 1/R AB লিখে দিলাম, যেহেতু A আর B এর মধ্যে তুলে। তাহলে কী লিখতে পারি? 1/R বাই 1/2R 1/3R 1/4R। লসাগু করলে কত আসবে? 12R আসবে। 12R মানে কত? এটা 12 প্লাস কত? 6 প্লাস 4 প্লাস 3, তুমি করে দেখো।
আর আছে তাহলে 12, 2 আছে তার জন্য 6, 3 আছে তার জন্য 4, 4 আছে তার জন্য তাহলে 18, 25/12 আর তাহলে আর এ বি সমান কত হবে উল্টে দাও, এটা তো 1 বাই পেলাম, তাহলে 12r/25, তাহলে অপশান কোনটা হবে দেখো 12r/25, অপশান ডি, এটা হচ্ছে সঠিক। এবার আমরা 15 কোয়েশ্চেনে চলে আসছি, দেখো এটা হয়েছে, বুঝতে পারলাম? আচ্ছা দেখো এবার আমি 15 কোয়েশ্চেনে আসছি, চেক করে নাও। পরের কোয়েশ্চেন 15 নম্বর কোয়েশ্চেন, দেখো কি বলছে। দেখে নাও 15 নম্বর কোয়েশ্চেন, নিজেরা পজ করে ট্রাই করি। দেখো 15 নম্বর কোয়েশ্চেন কি বলছে। আমি যদি কখনো র্যান্ডামলি হেসে ফেলি তাহলে তোমরা আমাকে পাগল টাগল ভাবিও না, তার কারণ হচ্ছে রুমে আমি একাই নেই, আর একজন পার্সন আছে, তো ওর কীর্তিকলাপ দেখে আমি হাসতেই পারি। 12 ভোল্ট 3 ওহম, এটা কত আছে 3 ওহম, এটাও 3 ওহম, এটা +6 ভোল্ট, এটা কত বলেছে +3 ভোল্ট, আর এটা ও বিন্দু, ঠিক আছে। কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে ও বিন্দুর বিভব কত। আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটা আপনাকে দুই রকমভাবে ট্রাই করতে পারি, যদি উত্তর চলে আসে তো ট্রাই করার দরকার নেই, আর না আসলে আর এক রকমভাবে করবো, সেটা কি দেখে নাও। এখানে কত রকম পসিবিলিটি হতে পারে। প্রথমত 12 ভোল্ট, তাহলে কারেন্ট সব থেকে বিভবে এটা বেশি, এটা 6, এটা 3, এটা কিন্তু জানি না। তো যেহেতু এরকম আছে কারেন্ট তো এ পাশে 12 থেকে যাওয়া উচিত, কারণ উচ্চ বিভব সব থেকে, তাহলে কারেন্ট এ পাশে যাচ্ছে ধরে নিলাম, এটাকে I1 ধরছি, ক্লিয়ার। এই চিত্র অনুযায়ী এটা 6 ভোল্ট, এটা জানি না কত, এটা 3, তাহলে ধরে নিচ্ছে যে কারেন্ট এ পাশে যাচ্ছে, কারণ বিভব বেশি, তো কারেন্ট এ পাশে যাচ্ছে, এটা I2 ধরলাম। এবার এই দুটো কারেন্ট মিশে কোথায় যাচ্ছে নিচে, এটাকে I3 ধরলাম। এটাই যে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে, উল্টোটাও হতে পারে, সে যাই হোক। তো আমরা যে চিত্রানুযায়ী, উল্টোটা মানে অন্য বিষয় বলছি, যাই হোক সেটা ভুলে যাই, যে চিত্রটা আমি এঁকেছি সেই অনুযায়ী বলে দিলাম। যদিও একটা আমি ক্লিয়ার কথা বলেই দিচ্ছি, তোমাদের পরীক্ষাতে I1, I2, I3 এসব সাধারণত দিয়ে দেওয়া উচিত, যে কারেন্ট কোন দিকে যাচ্ছে সাধারণত দিয়ে দেয়। যদি না দেয় তাহলে রুলস বলে দিলাম, উচ্চ থেকে চেষ্টা করব নিম্নের দিকে নিয়ে যেতে, তাহলে উচ্চ আছে তাহলে নিম্নের দিকে নিয়ে গেলাম, এটা আমরা সাধারণ নিয়মভাবে মানে আমরা ট্রাই করলাম, বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম, পরিষ্কার? আচ্ছা এবার দেখো এই বিন্দুর বিভব জানি না, এটাকে x ধরে নিচ্ছি, যে ও বিন্দুর বিভব এটাকে x বলে দিলাম, ঠিক আছে, এটা 12 ভোল্ট আছে, এটা x ভোল্ট, এটাকে x ধরে নিচ্ছি। তো ভালো করে বলো তো KCL অ্যাপ্লাই করছি, কারেন্ট প্রবেশ করছে I1, I2 প্রবেশ করলো, I3 নির্গত হলো, তাহলে কি বলতে পারি বলো, I1 + I2 মানে কত I3, এস অন্য। তো I মানে কি V/R, তো V মানে কি বিভব পার্থক্য, তাহলে 12 - x বাই রেজিস্ট্যান্স কত R মানে 3, প্লাস এটা কত হবে বলো 6 - x বাই কত 3, ঠিক আছে, V2 - V1/R বিভব পার্থক্য, এটা x মাইনাস কত 3 বাই রেজিস্ট্যান্স কত 3, বুঝতে পারলাম কি করলাম, দেখে নাও বিভবের পার্থক্য 12 - x বাই R, 6 - x বাই 3 R, একই কথা x - 3 বাই R, ক্লিয়ার, সব 3 কেটে গেল, তাহলে কত হবে 12 - x, 12 + 6 কত 18, মাইনাস কত 2x সমান x মাইনাস কত 3, তাহলে যদি 3 এ পাশে আসে তাহলে 18 + 3 কত হয়ে যাবে 21, আর যদি এ পাশে 2x চলে যায় 2x + 3x, তাহলে x সমান কত 7 ভোল্ট। দেখো তো অপশান আছে কি না, অপশান থাকলে এটাই হবে, হ্যাঁ অপশান আছে, অপশান এ 7 ভোল্ট, দেখে নাও, বুঝতে পারলাম? তো এইভাবে চেষ্টা করব, কিছু না বলা থাকলে উচ্চ থেকে নিম্নের দিকে কারেন্টটাকে নিয়ে যাব, সাধারণত কারেন্ট বলে দেয়, না বললে এইভাবে করবা। 16 কোয়েশ্চেন দেখো কি বলছে, বলেছে 3টে তড়িৎচালক বল, 3টে ব্যাটারি আছে, সামথিং এরকম আমি এঁকে দিচ্ছি, 3টে ব্যাটারি আর অভ্যন্তরীণ রোধটাকে পাশে দেখানো হয়েছে, 3টে ব্যাটারি অভ্যন্তরীণ রোধকে পাশে আঁকা হয়েছে, ঠিক আছে, ওকে, এই হচ্ছে চিত্র, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, ওকে। আচ্ছা এটা কত ভোল্ট, 1 ভোল্ট,
2 ভোল্ট 3 ভোল্ট, এটা 1 ওহম 2 ওহম, এটা আবার 1 ওহম, ঠিক আছে। তাহলে বলেছে পি ও কিউ এর মধ্যে বিভব পার্থক্য এটার মধ্যে। তো আমরা এটা যেখানে করতে পারি, ভেবে দেখো, যেটা আমরা এখানে করব, মনে করো এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে I1, এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে I2, এর মধ্যে কত কারেন্ট I3, তিনটে মিলে তো I হবে, হ্যাঁ কি না। এখানে এটাকে I বলতে পারো, যে একটু দূরে আঁকি, দেখে নাও, তিনটে মিলে এটাকে I বললাম। আর একই রকমভাবে এখানে মনে করো I হয়েছে, তাহলে I গেল 3 ভাগে বিভক্ত হলো, আবার মিশে আবার I হয়ে গেল। তো আমরা কি এখানে বলতে পারি না যে I সমান হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3, হ্যাঁ কি না, বলতে পারি I1 প্লাস I2 প্লাস I3। I মানে কি বলো, যে টোটাল প্রবাহটা, তো টোটাল প্রবাহটা মানে পুরোটাকে প্রবাহ I সমান কী হয় V/R। তো যেহেতু আমি টোটাল প্রবাহ বলছি, তাহলে পি আর কিউ এর মধ্যে যেটা বিভব পার্থক্য ভিপি কিউ ধরলাম, বাই রোধ, রোধ কত আর লিখছি, দ্বারা আমি এটা বোঝাচ্ছি, এটা মানেটা কি, পি আর কিউ এর মধ্যবর্তী যেটা আর, রোধ লিখলাম, হয়েছে। I সমান কি I1 V/R, V1/R1, তাহলে ভি কত বলো 1 ভোল্ট, বুঝতে, আচ্ছা ফর্মুলা আগে লিখি তাহলে বুঝতে পারবো। V1 বাই অভ্যন্তরীণ রোধ স্মল আর লিখছি R1, V2/R2, V3/R3, বুঝতে পারলাম, ঠিক আছে। আর এই আরটা কি, এদের তুল্য রোধটা, কারণ পি আর কিউ এর মধ্যে কত কারেন্ট যাবে সেটা মানে পি আর কিউ এর মধ্যে কত বিভব পার্থক্য বা পি আর কিউ এর মধ্যে টোটাল কত রোধ আছে, তাহলে আরটা কি এদের তুল্য রোধ। তাহলে চলো আগে আরটা বের করি। তাহলে যেহেতু সমান্তরালে আছে তিনটে, দেখতে পাচ্ছ 1/R1 মানে 1/1, 1/R2 1/2 প্লাস 1/R3 মানে আবার 1, লসাগু করো, তাহলে কত হয়ে যাবে বলো 1 মানে 2 হবে, এটা কত 2, এটা 1, এটা কত 2, তাহলে 5/2, তাহলে আর সমান কত হয়ে গেল 2/5। এটা কার তুল্য রোধ পেলাম, এই যে তিনটের সমান্তরালের তুল্য রোধ পেলাম, ঠিক আছে। 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, 1/R1 1/R2 1/R3 হয়ে গেল। তাহলে ভিপি কিউ চেয়েছে, আর কত পেলাম 2/5 রেখে দিলাম, সমান V1 1 ভোল্ট, রোধ 1, V2 2 ভোল্ট, রোধ 2 মানে 2 বা 2 হয়ে গেছে, ঠিক আছে। দেখে নাও V3 কত 3, রোধ কত 1, তাহলে যোগ করলে কত হবে বলো, এটা যদি যোগ করি 1 + 1 + 3 5, তাহলে ভিপি কিউ সমান কত পেলাম বলো 5 × 2/5, 5 কেটে যাবে 2 ভোল্ট, তাহলে আনসার 2 ভোল্ট হবে। অপশান কোনটা আছে দেখো তো, অপশান বি। বুঝতে পারলাম কী করলাম, দেখে নাও এই তিনটে কারেন্ট যুক্ত একটা কারেন্ট হবে, তো এই কারেন্টটা কি, এটাকে মূল কারেন্ট ভাবতে পারি, পি আর কিউ এর মধ্যে টোটাল কারেন্ট, হ্যাঁ কি না। তো টোটাল কারেন্ট মানে কি I সমান V/R, কোথাকার পি আর কিউ এর মধ্যে যাচ্ছে, মানে পি আর কিউ এর বিভব পার্থক্য বাই টোটাল রোধ, তিনটা সমান্তরালে আছে, তাহলে তুল্য রোধ বের করে নিলাম, হয়ে গেছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 করে। আর কি এই তো এর মধ্যে কারেন্ট মানে V1/R1, V2/R2, V3/R3, বুঝতে পারলাম। এইভাবে আমাদের করতে হবে। পরের কোয়েশ্চেন কী বলছে দেখো, 17 নম্বরের কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করি। 17 নম্বর কোয়েশ্চেন বলছে 6 ওহম ও 12 ওহম রোধক দুটি সমান্তরাল সমবায় যুক্ত আছে, ওকে 6 ওহম আর কত 12 ওহম সমান্তরালে যুক্ত আছে, ঠিক আছে 6 ওহম 12 ওহম। এই সমবায়কে 10 ভোল্ট, এখন আমরা সেকশন ডি চলে এলাম, এটা হচ্ছে সেকশন ডি, ঠিক আছে, এটা সেকশন ডি এর অঙ্ক করছি। বলছে এই সমবায়কে 10 ভোল্ট ব্যাটারি ও 6 ওহম রোধের সাথে শ্রেণীতে যুক্ত করা হলো, তাহলে 10 ভোল্ট ব্যাটারি আর 6 ওহম রোধ এখানে যুক্ত করলাম, এটা 10 ভোল্ট ব্যাটারি, ওকে। কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেন বলছে 12 রোধকের প্রান্তীয় বিভব প্রভেদ, এই দুই প্রান্তের বিভব প্রভেদ, 12 রোধের দুই প্রান্ত মানে 6 এর দুই প্রান্ত একই কথা, তাহলে এটার বিভব প্রভেদ চেয়েছে, ঠিক আছে। আচ্ছা চলো এটাকে এ লিখে দিলাম, এটাকে ভি লিখে দিলাম, তাহলে আমাকে ভি এ বি চেয়েছে। এবার দেখো ভি এ বি কখন বের করতে পারবো, যদি কারেন্ট জানি আর রোধটা তো জানি, তাহলে কারেন্টটা বের করতে হবে। তো কারেন্ট আই সমান কী হয় বলো, ভি বাই টোটাল রোধ, ভি বাই আর ইকুইভ্যালেন্ট করে দিলাম, এখানে ই লিখে দিলাম, চলো যেহেতু তড়িৎচালক বল। ই এর ভ্যালু কত বলো 10, আর ইকুইভ্যালেন্ট কত হবে বলো 6 আর 12 সমান্তরাল আছে, তাহলে তুল্য রোধ কত 6 × 12 বাই 6 + 12 কত হবে দেখো তো, 6 × 12 বাই কত 6 + 12 মানে 18, 6 কাটলে 3, 3 × 4 = 12 মানে 4 ওহম হয়ে গেল তুল্য রোধ। কার এটা তুল্য রোধ 6 আর 12, তাহলে এর তুল্য রোধ কত পেলাম 4, আর তার সাথে শ্রেণীতে কত আছে 6, তাহলে 10/10 মানে কত 1 অ্যাম্পিয়ার। এটা কিসের কারেন্ট পেলাম,
বর্তনীর প্রবাহ, এটা হচ্ছে বর্তনীর প্রবাহ, বর্তনীর প্রবাহ, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, চেয়েছে কি এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য, তো এ আর বিভব প্রভেদের পার্থক্য মানে কি ভি সমান আই আর, তাহলে আই ইন্টু আর। এ আর বি চেয়েছে, তাহলে এ আর বি এর মধ্যে আমি কী বের করবো, তুল্যরোধ, আর এ বি লিখে দিলাম। তাহলে আই কত 1 অ্যাম্পিয়ার, আর এ বি তুল্যরোধ কত, এ আর বি এর মধ্যে তুল্যরোধ কত, এক্ষুনি তো বের করলাম 4 হবে, তাহলে 1 ইন্টু 4 মানে 4 ভোল্ট, এটা হবে অ্যান্সার। দেখে নাও 4 ভোল্ট আশা করছি আছে, অপশান এ। ঠিক আছে, এবার আমরা চলে আসছি কোয়েশ্চেন 18, 18 নম্বর কোয়েশ্চেনটা পজ করে ট্রাই করি, কি বলছে দেখো তো। 18 নম্বর কোয়েশ্চেন, নিজে থেকে একটু ভাবি। 18 নম্বর কোয়েশ্চেন নিজে থেকে ট্রাই করি কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 18, দেখো কি বলা হচ্ছে। বলছে একটি বড় বাড়িতে 40 ওয়াটের 5টি বাল্ব, 100 ওয়াটের 5টি বাল্ব, 80 ওয়াটের, এইসব বলা আছে। মেন ভোল্টেজ এত, তাহলে ফিউজটি সর্বনিম্ন ধারক ক্ষমতা কত। আচ্ছা চলো করা যাক। তাহলে টোটাল ক্ষমতা পি সমান কি, টোটাল ক্ষমতা কত বলো, ভি ইন্টু আই হয়। আচ্ছা এখানে বলে দিয়েছে টোটাল ক্ষমতা 40 ওয়াটের 5টি বাল্ব মানে 40 ইন্টু 5, প্লাস কী বলেছে 100 ওয়াটের 5টি বাল্ব 100 ইন্টু 5, প্লাস 80 ওয়াটের একটি পাখা 80 ইন্টু 1 যেহেতু একটি পাখা, প্লাস 1 কিলোওয়াটের একটি হিটার, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট একটি। তাহলে টোটাল কত পেলাম, 4 5 20, 200, 500, 700 হলো 1700, 1780। তাহলে এত ওয়াট টোটাল পি পেলাম, আর পি সমান কি ভি আই, তাহলে 1780। ভি মানে কত বলে দিয়েছে 220, তাহলে আই কত হবে 1780 রেখে দিলাম। তাহলে আই সমান কত হবে বলো 1780 বাই 220, 220 ভোল্ট যেহেতু বলেছে, 0 0 কাটো, এটাকে একটু ভাগ করা যাক তো। 22 দিয়ে কাটলে কত হবে ভাবো তো একটু, 8 দিয়ে যদি কাটি বলো, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 176 হয়। 176কে যদি আমরা 22 দিয়ে ভাগ করি তাহলে 8 হবে, তাহলে 178 আছে, মানে 8 পয়েন্ট সামথিং, 8-এর থেকে একটু হলেও বেশি হবে, বুঝতে পারলাম তো 8 পয়েন্ট সামথিং। আর ফিউজ লাগানোর উদ্দেশ্য কি, যে যা এনার্জি নষ্ট হচ্ছে, যা ক্ষমতা আছে টোটাল, তার থেকে বেশি প্রবাহ আসলে যেন কি হয়ে যায়, ফিউজটা গলে যায়, যাতে ক্ষতি না হতে পারে। তাহলে এখানে দেখো মিনিমাম 8 পয়েন্ট সামথিং পাচ্ছি, এটা কার জন্য প্রবাহ, এই টোটালটা প্রবাহ কার জন্য হবে, টোটালটা বাড়ির জন্য এই প্রবাহ আমার প্রয়োজন। তাহলে ফিউজটা কি করতে হবে, এর থেকে যদি কম ফিউজ লাগাও, মানে এর থেকে যদি কম ফিউজ যুক্ত করো, তাহলে কি চলবেই না, বারবার খেলে ফিউজই পড়ে যাবে, হ্যাঁ কি না। যদি সমস্ত কিছু একসাথে চলে ফিউজই পড়ে যাবে বারবার। আমি চাইছি না সবগুলো একসাথে চলে, যদি সবগুলো একসাথে চলে তাহলে 8 পয়েন্ট সামথিং অ্যাম্পিয়ার প্রবাহ সবগুলোর মধ্য দিয়ে টোটাল যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর থেকে বেশি ফিউজ আমাকে একটু যুক্ত করতে হবে, এর থেকে অল্প বেশি। তাহলে এর থেকে অল্প বেশি কাছাকাছি কোনটা আছে, সর্বনিম্ন বলেছে মানে কাছাকাছিটা নিতে হবে, তাহলে 8-এর সর্বনিম্ন 10, তাহলে অপশান বি। বুঝতে পারলাম ফিউজ কী করে চুজ করতে হয়, যেটা কারেন্ট তার থেকে বেশি, সামান্য বেশি। ঠিক আছে, তো সামান্য বেশি মানে কি, দেখো ওর সব থেকে ন্যূনতম কাছাকাছি 10 আছে, তাহলে 10 অ্যাম্পিয়ার হবে। পরের কোয়েশ্চেনটা দেখো, 19-এর কোয়েশ্চেনটা শুধু একটু ক্যালকুলেশনের বিষয় আছে, চলো করা যাক। 19-এর কোয়েশ্চেন কোথায় করব, যে কোনো এক জায়গায় করে দিচ্ছি। চলো 19-এর কোয়েশ্চেনটা পজ করে ট্রাই করি কি বলছে। দেখে নাও 19-এর কোয়েশ্চেনটা একটু ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশনগুলো একটু হেল্প নিব, আমি ডিরেক্ট লিখে দেবো। ঠিক আছে, 19-এর কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। একটি বাল্ব 25 ওয়াট 220 ভোল্ট, দেখো 25 ওয়াট আর 220 ভোল্ট, আর আরেকটা বাতি আছে কত গো 100 ওয়াট কত 220 ভোল্ট, শ্রেণী সমবায় যুক্ত আছে, মানে এইরকম বাতিগুলোকে এরকম রোধ ভাবো, বাতি মানে সবসময় রোধ ভাববা। তাহলে এটা একটা বাতি মানে রোধ R1, আর একটা বাতি রোধ R2 করে দিলাম, কতর সাথে যুক্ত আছে 440 ভোল্টের সাথে যুক্ত আছে। ঠিক আছে, 440 ভোল্ট লাইনে যুক্ত আছে, কোন বাল্বটি ফিউজ হয়ে যাবে, চলো করা যাক। তো ফিউজ কখন হবে, যত বাতি কারেন্ট সহ্য করতে পারবে তার থেকে বেশি কারেন্ট গেলেই ফিউজ হয়ে যাবে। তো টোটাল কত কারেন্ট যাচ্ছে এটা বের করবো, তাহলে এর বলো এর রোধ কত, পি সমান মনে আছে ভি স্কোয়ার বাই আর, তাহলে আর সমান কী হবে বলো ভি স্কোয়ার বাই পি, তাহলে আর ওয়ান সমান কত হবে ভি ওয়ান স্কোয়ার বাই পি ওয়ান, এটা প্রথম বাতির রোধ বের করছি, তাহলে ভি ওয়ান মানে কত
220 বা পিওন কত আমি বলছি ক্যালকুলেশন, আমি একটু হেল্প নেব। এটা চলে আসবে 484 মেবি, না 1936। আগে কোনটা বের করলাম, 1 সেকেন্ড দেখো, এটা আগে 1936, এটা চলে আসবে 1936 ওহম। এটা প্রথম বাতির রোধ, লিখলে ভাষা দিয়ে লিখে দেবা, প্রথম বাতির রোধ। একই রকম দ্বিতীয় বাতির রোধ V2 স্কোয়ার বাই P2। তো V2 স্কোয়ার কত বলো, ভোল্টেজটা কত আছে বলো, 220 স্কোয়ার বাই P2 কত, হোয়ার ইজ P2 100 ওয়াট, মানে 144, মানে 144 হয়ে যাবে, 144 নয় 484, আমি একটু ভুল করলাম, ক্যালকুলেশন 484 মেবি। হ্যাঁ, আমি আগে বলছি একটু ক্যালকুলেশনের হেল্প নিচ্ছি, সময়টা বেশি নষ্ট করবো না তার জন্য। ওকে, তোমরা আশা করছি করে নিতে পারবা। তাহলে টোটাল রোধ পেলাম, ভোল্টেজ জানি, তাহলে আই সমান কি, এটা বর্তনীর প্রবাহ, গন্ডগোল করবো না, আগে বর্তনী দেখি টোটাল কত কারেন্ট যাচ্ছে। বর্তনীর প্রবাহ আই সমান কী হয় বলো, ই বাই কত R1 প্লাস R2। ই এর ভ্যালু কত বলো, 440, R1 প্লাস R2 1936 প্লাস 484। এটা যদি ক্যালকুলেশন করো 0.18 আশেপাশে চলে আসবে, 0.18 অ্যাম্পিয়ার, হ্যাঁ এর আশেপাশে চলে আসবে। এর মানে কি, এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে, তাহলে এর মধ্যে যেটা কারেন্টটা যাচ্ছে এটা 0.18, এটা বর্তনীর মধ্যে কারেন্ট যাচ্ছে। এবার এক একটা বাতি কত কারেন্ট সহ্য করতে পারে, চলো সেটা দেখে নিই। তো পি সমান ফর্মুলা হয় VI, তাহলে আই সমান কী হবে, P/V, হ্যাঁ কি না। তো প্রথম বাতির সর্বোচ্চ প্রবাহ, এটা প্রথম বাতির সর্বোচ্চ প্রবাহ, এটা ম্যাক্সিমাম যে কারেন্টটা সহ্য করতে পারে, এটা প্রথম বাতির, ঠিক আছে, প্রথম বাতির। তো পিওন কত, প্রথম বাতির পি কত ছিল 25 ওয়াট, আর ভি কত 220। এটা যদি করো সামথিং চলে আসবে 0.11, ঠিক আছে। আমি আগে দুটো বের করি। আর দ্বিতীয় বাতির সর্বোচ্চ প্রবাহ I2 সমান কত আসবে, P2 বাই V2। P2 কত বলো, 100 ওয়াট, আর V2 কত 220। এটা যদি করো মোটামুটি চলে আসবে 0.45 অ্যাম্পিয়ার। এবার শোনো, এর মানে প্রথম বাতিটা ম্যাক্সিমাম 0.11 অ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে, মানে এর থেকে বেশি গেলে নষ্ট হয়ে যাবে। একই রকম এই বাতিটা ম্যাক্সিমাম 0.45, আর যাচ্ছে কত 0.18। তাহলে 0.18টা কার থেকে বেশি, 0.11 থেকে বেশি, কিন্তু এর থেকে কম। তাহলে এটার কোনো ক্ষতি হবে না, এটা ক্ষতি হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে প্রথম বাতি নষ্ট হবে, মানে এটা 25 ওয়াট বাতিটা নষ্ট হয়ে যাবে। তার কারণটা কি, যেহেতু এখানে আইটা I1-এর থেকে বেশি, যেটা বর্তনীতে যাচ্ছে সেটা যেটা সহ্য করতে পারে ম্যাক্সিমাম তার থেকে বেশি, তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে 25 ওয়াট বাতি, তাহলে অপশান কোনটা হবে দেখে নাও। আমি একটু ক্যালকুলেশনের হেল্প নিলাম, তুমি একটু এটা দেখে নেবা, ঠিক আছে। অপশান সি। পরের কোয়েশ্চেন, 20 কোয়েশ্চেনটা কী বলছে দেখো। 20 কোয়েশ্চেন, এত অভ্যন্তরীণ রোধযুক্ত একটি গ্যালভানোমিটার এত অ্যাম্পিয়ার দেখায়, ভোল্টমিটার পরিণত করতে হলে 120 ভোল্টের। আচ্ছা দেখে না, যখনই কোয়েশ্চেন গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার থাকবে, আমি এটুকু বলে দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে অঙ্ক হয়ে যাবে। সেটা কি, যে রোধটা যুক্ত করতে হবে সেটা হচ্ছে V/IG - G। এই ফর্মুলা মনে রাখবে। V মানে কত ভোল্টেজ মাপতে চাইছো, 120। IG মানে যেটা গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ গেছে 0.01, আর G মানে কি, গ্যালভানোমিটারের রোধ, মানে 10 ওহম। বুঝতে পারলাম, এইভাবে মনে রাখবা। তাহলে এটা কত 12,000 হয়ে যাবে, -10 মানে কত হয়ে যাবে 11,000, কত হবে দেখো তো, 11,990 ওহম, এটা হয়ে যাবে। ঠিক আছে, অপশান কোনটা আছে দেখে নাও। এবার বলবো স্যার দুটো আছে, তো মনে রাখিও গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটারে করা মানে রোধকে শ্রেণীতে যুক্ত করতে হয়। আর গ্যালভানোমিটার থেকে যদি অ্যামমিটার করতে যেত, গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার, তখন রোধকে কিসে যুক্ত করতে হবে, সমান্তরাল। এটা মনে রাখবা, ঠিক আছে। গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার শ্রেণীতে যুক্ত করতে হবে রোধকে শ্রেণীতে যুক্ত করো, আর গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার সমান্তরালে যুক্ত করো। ক্লিয়ার? তাহলে অপশান এ এটা হবে সঠিক। এবার আমরা সেকশন ইতে চলে আসছি। চলো সেকশন ই, অনুচ্ছেদের যে কোয়েশ্চেনগুলো লেখা আছে দেখো, মেবি না কি লেখা আছে, হ্যাঁ সেকশন ইতে আসছি, মেটাই। আচ্ছা চলো সেকশন ই এর কোয়েশ্চেন কী করে করবে একটু ভাবা যাক। মেটালাম। সেকশন ই চলে এলাম, দেখো সেকশন ই 21-এর কোয়েশ্চেনটা, সে কোয়েশ্চেন ধরো লিখে আছে দেখে নাও। কী বলছে, কোনো পরিবাহের গোলকের ব্যাসার্ধ এত হলে তার ধারকত্ব। তো বলো তো ধারকত্বের সাথে গোলকের ফর্মুলা কি, সি সমান R/9 × 10⁹, ডিরেক্ট ফর্মুলা। ঠিক আছে, যারা অনশট দেখেছো সবই জানো যেটা কী করে ফর্মুলা এলো, আমি ডিরেক্ট ইউজ করলাম। কী চেয়েছে, ধারকত্ব সি চেয়েছে, তাই তো। কত মিটার, 1 মিটার, তাহলে 1/9 × 10⁹।
তাহলে 1/9 মানে কত হবে বলো? 0.1 সামথিং এরকম আসবে, 10⁻⁹ চলে আসবে, হ্যাঁ কি না? তো আমি যদি 10⁻10 করতে চাই, দেখো 9কে 1 দিয়ে ভাগ করো না, তাহলেই তো হয়ে যাবে। 0 না 1 নাও, পয়েন্ট মানে কত আসবে বলো? পয়েন্ট নিলে 0, তাহলে 9কে কত 9, আবার 1, আবার 0, 9কে 9, তাহলে 0.11। এবার 10 বলেছে, তাহলে 10⁻⁻ কত বলেছে বলো? -10 বলেছে। তো 10⁻10 মানে কি? 10 দিয়ে কি করলাম? দুই দিকেই, ওপরে 10 দিয়ে ডিভাইড, নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত? 1.1। যেহেতু এখানে -10 করলাম, একটা দশমিক ডান পাশে করো, বুঝতে না পারলে এইভাবে ভাবো। 0.11 ছিল তো 10 দিয়ে ওপরে মাল্টিপ্লাই করলাম, 10 দিয়ে নিচে মাল্টিপ্লাই করো, এটাই তো করলাম। তো 10 ওপরে গেলে কত? -10, -9 আর 10, তাহলে কত? -10 হয়ে গেল। আর 10 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 1.1, বুঝতে পারলাম? 1.1 10⁻10 ফ্যারাড, অপশান সি। পরের কোয়েশ্চেন 22 কী বলছে দেখো, একটি গোলকে তরল বিন্দু ধারক, আচ্ছা এটা তো তোমাদের বলেছিলাম, শর্ট ফর্মও শর্টসেও শেখানো হয়েছে। তরল বিন্দু ভেঙে গেল, যুক্ত হয়ে গেল, আর ধারকের যদি অঙ্ক, শর্ট ফর্ম একদম মুখস্থ রাখবা, এক লাইনে অঙ্ক হয়ে যাবে। বড় বিন্দু ছোট বিন্দু, ঠিক আছে? বড় বিন্দু ছোট বিন্দু, C2 C1 এর মধ্যে সম্পর্ক লিখেছে। আর এটা যতগুলো বিন্দু সেটা কতর কিউব, কটা বিন্দু? 8টা। 8 কতর কিউব? 2 এর কিউব, তাহলে 2 বসবে। 8 হচ্ছে 2 এর কিউব, তাহলে 2 বসাও। যদি 27 বলতো 3 এর কিউব, তাহলে 3 বসাতাম। 64 বলতো 4 এর কিউব, 4 বসাতাম। 125 বলতো 5 এর কিউব, 5 বসাতাম। যতর কিউব, তাহলে ফর্মুলা কি? বড়টার ধারকত্ব সমান যতর কিউব তত ইন্টু ছোটোটার ধারকত্ব। এবার কোয়েশ্চেনটা কী চেয়েছে দেখো, একটি গোলাকার তরল বিন্দুর ধারকত্ব ছিল, বিন্দুটি ভেঙে 8টি সমান হলো, মানে ছোট হয়ে গেল, তাহলে প্রতিটি মানে ছোটোটা চেয়েছে, তাহলে C1 কত হবে? তাহলে C1 সমান হয়ে যাবে C2/2। তাহলে C2 কত হবে বলো? C2 বলে দিয়েছে কোয়েশ্চেনে, বড় বিন্দু 1 মাইক্রোফ্যারাড বাই 2। কী করে বুঝলাম বড় বিন্দু? কারণ ওটা ছিল দিয়ে ভেঙেছে, তো বড় ছিল, ভেঙে তো ছোট হয়েছে, বুঝতে পারলাম? যে উল্টোটা বলতো, ছোটোটা ছিল 8টা যুক্ত হলো, তাহলে বড়টার কত হতো? তাহলে 2 দিয়ে গুণ করে দিতাম, বুঝতে পারলাম? এটা শর্ট ফর্ম মনে রাখবা, বড়টা সমান ছোটোটা, আর যতগুলো বিন্দু সেটা কতর কিউব সেটা বসিয়ে দেবা, অঙ্ক একদম শর্টে হয়ে যাবে। তাহলে আনসার কত হবে? এটা অপশান এ। পরের কোয়েশ্চেন চলে আসছি, দেখো 23-এর কোয়েশ্চেনটা কী বলছে দেখো। এ ও বি পরিবাহীকে সরু তার দিয়ে যুক্ত করা হলো, কিছু পরিমাণ আদান হলো, গলীয় পরিবাহিত আদান এমন বন্ধুদের তরদানি তলমাত্রিক ঘনত্ব অনুপাত হবে। আচ্ছা, যখন দুটো পরিবাহী গোলককে, আহিত পরিবাহী গোলককে তার দিয়ে যুক্ত করা হয়, মানে এদের বিভব সমান, তার মানে V1 সমান V2, দুটো গোলকের বিভব সমান। আর বিভবের ফর্মুলা বলো, 1/4πε0 Q/R হয়, তো Q/R1 করে দিলাম, আর এখানে 1/4πε0 Q2/R2 করে দিলাম। এবার মনে করো আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা মানে কি হয়? Q/4πr² হয়, তাহলে Q মানে কত হবে বলো? সিগমা ইন্টু কত? 4πr², হ্যাঁ কি না? তাহলে 1/4, এটা কেটে গেল, Q1 এর জায়গায় কি লিখতে পারি? সিগমা 1 ইন্টু কত? 4πr1² বাই কত? R1। এখানে কি লিখতে পারি? সিগমা 2 ইন্টু কত? 4πr2² বাই কত? R2, হ্যাঁ কি না? তাহলে এখানে 4π কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে? সিগমা 1 R1 সমান কত? সিগমা 2 R2। অনুপাত চেয়েছে আধানের তলমাত্রিক ঘনত্ব, সিগমা 1 বাই সিগমা 2 মানে R2/R1। তাহলে R2 মানে কি? দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত? B বলেছে, তাহলে উত্তর B/A হবে। আর প্রথম গোলকের ব্যাসার্ধ A বলেছে, তাহলে B/A, অপশন বি। বুঝতে পারলাম কী করে করলাম? আচ্ছা, পরের কোয়েশ্চেন 24-এর কোয়েশ্চেন দেখো, 24-এর কোয়েশ্চেনটা ট্রাই করি। এটারও একটা শর্ট ফর্ম আছে, বলবো শর্ট ফর্মটা আগে, তারপর অঙ্কটা করাচ্ছি। দেখো শর্ট ফর্মটা শেখো। ধারকের ক্ষেত্রে শর্ট ফর্ম বড়টা সমান কতর কিউব ইন্টু C1, কিন্তু বিভবের ক্ষেত্রে শর্ট ফর্ম হচ্ছে কি চেয়েছে? V2 সমান V1। এখানে কত বসবে জানো? বিভবের ক্ষেত্রে শর্ট ফর্মটা কি? যতগুলো সেটা ওপরে বসাও, আর সেটা কতর কিউব সেটা নিচে বসাও। তো কতকে কিউব করলে n পাবো বলো? অবশ্যই যদি 1/3কে কিউব করি তাহলেই তো n পেয়ে যাবো, তাহলে নিচে 1/3। বুঝতে পারলাম কি পারলাম না? এটা হচ্ছে শর্ট ফর্ম। মানে আরেকটা বোঝাই, যদি 8টা বিন্দু বলতো, 8 মানে কতর কিউব? 2 এর কিউব, তাহলে এখানে কত বসতো? V2 সমান বসতো ওপরে 8 আর নিচে 2 বসে যেত, তাহলে V1। এটা হচ্ছে সম্পর্ক।
বুঝতে পারলাম? যতটা বলবে সেটা ওপরে বসাও, যতর কিউব সেটা নিচে বসাও। এগুলো শর্ট ফর্ম বলছি আমি, তোমাকে অঙ্ক করে দেখাচ্ছি। তো এইভাবে ডিরেক্ট করতে পারি। তাহলে 1/3 ওপরে গেলে ওপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 থেকে 1/3 বাদ দাও, তাহলে 2/3, তাহলে n⁻³ 2/3b, এটা হবে উত্তর। এবার আমি অঙ্কটা করে দেখাচ্ছি, ঠিক আছে? ছোট বিন্দুর এটা বড় বিন্দুর, সেম v2 মানে বড় বিন্দু, v1 মানে ছোট বিন্দু, তাহলে এটা হবে উত্তর, অপশান বি। এবার এটা আমি একটু ডিটেলসে করে দেখাই অঙ্কটা। এটা শর্ট ফর্ম শিখে রাখো। বিভবের ধারকের ক্ষেত্রে কি, বড়টার ধারকত্ব সমান যত বলেছে যতগুলো সেটা কতর কিউব ইন্টু ছোটোটা, আর বিভবের ক্ষেত্রে কি, বড়টার বিভব সমান যতগুলো বাই যতর কিউব ইন্টু ছোটোটা। এটা হচ্ছে শর্ট ফর্ম, মনে রাখতে পারো, খুব কাজে লাগবে। কিন্তু প্রথমবার একটু কেমন মনে হবে, 2-3বার করলে একদম মুখস্থ হয়ে যাবে। এবার দেখো এটাকে আমি কীভাবে, যেভাবে অঙ্কটা করতে হয় সেভাবে করে দেখাচ্ছি। তাহলে 24-এর অঙ্কটা করছি, তাই তো? দেখে নাও। ছোট একটা কি ছিল, তরল বিন্দু ছিল, ঠিক আছে? ব্যাসার্ধ আর ধরে নিলাম, আধান কিউ ছিল। এই রকম কটা যুক্ত হয়েছে, এনটা দিয়ে একটা বড় বিন্দু তৈরি হলো, তো ব্যাসার্ধ বড় আর ধরলাম, ঠিক আছে? তাহলে বলো তো এর আধান কত হবে? একটার আধান কিউ, এনটার আধান কত হবে? এন কিউ। এবার একটা জিনিস বলতে পারি কি পারি না, ছোটোটার এনটা বড়টায় যুক্ত হয়ে তৈরি হয়েছে, তাহলে বড়টার আয়তন মানে কতগুলোর আয়তন? এনটা ছোটোটার আয়তন, তাহলে বড়টার আয়তন 4/3 পাই আর কিউব সমান কতগুলির আয়তন? ছোট এনটার আয়তন। বুঝতে পারলাম কি পারলাম না? কারণ এই রকম এনটা যুক্ত হয়ে বড়টা হয়েছে, বড়টার আয়তন মানে এনটা ছোটোটার আয়তন। 4/3 পাই, 4/3 পাই কেটে গেল, সরি এটা আবার কেটে দিলাম। তাহলে আর কিউব সমান কত আছে? এন স্মল আর কিউব, তাহলে আর সমান কত হবে? এন টু দি, বুঝতে পারলাম হ্যাঁ কি না? 1/3 করে দিলাম দুই পাশে, তো 1/3 করে দিলে এটা আসবে। এবার দেখো v2 মানে বড় বিন্দুর বিভব, v1 মানে ছোট বিন্দুর বিভব। v1 এর বিভবের ফর্মুলা বলো, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, আর বড়টার বলো 1/কিউ বাই আর। কিউ মানে কত বলে? এন কিউ, আর রোধ মানে বড় আর, হ্যাঁ কি না? তো বড় আরের জায়গায় কী লিখতে পারি? এন 1/3 ইন্টু স্মল আর। দেখো কী কী কেটে যাবে ভালো করে দেখো, কি 1/4 পাই এপসাইলন নট কেটে গেল, কিউ বাই আর কেটে গেল, তাহলে কী পড়ে থাকে দেখো, v2/v1 সমান, আমি এক্ষুনি লিখছি না, n/n⁻1/3 পড়ে থাকলো। এবার ভালো করে তুমি ভেবে দেখো তো, এটাই কি ফর্মুলা আমি তোমাকে লিখিয়েছিলাম না, শর্ট ফর্ম? দেখো তো, এত কিছু অঙ্ক না খাটার জন্য আমি শর্ট ফর্মটা বলেছিলাম, যে ধারক বললে কতর কিউব সেটা বসাও, আর বিভব বললে কতগুলো বাই সেটা কতর কিউব। এটা হচ্ছে শর্ট ফর্ম, ঠিক আছে? তাহলে বলো এটা কত হবে? ছোট বিন্দুর বিভব কত? এই তো উত্তর তো হয়ে গেল, আর করে কি লাভ? ছোটোটার বিভব ভি বলে দিয়েছিল, ব্যাস আনসার হয়ে গেল। তাহলে যদি বলো তো, যদি এরকম বলতো, দেখো কত শর্টে পেরে যাবা, ছোট বিন্দুর বিভব 10 ভোল্ট, এইরকম 27টা বিন্দু যুক্ত হয়ে বড় বিন্দু হয়েছে, তাহলে বড় বিন্দুর বিভব কত হবে? দেখো শর্ট ফর্ম, v2 কটা? 27টা, 27 কতর কিউব? 3-এর কিউব ইন্টু v1, তাহলে 3 9, আর v1টা কত? 10, তাহলে 90। দেখলে মুখে মুখে হয়ে যাবে একদম ক্যালকুলেশন। আমি এই জন্য বললাম এইভাবে তোমরা করতে পারো যে কোনো সংখ্যা নিয়ে। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেনে চলে আসছে। 25-এর কোয়েশ্চেনটা কী বলছে দেখো। 25-এর কোয়েশ্চেনটা পজ করে ট্রাই করি। টোয়েন্টি-5 কী বলা হচ্ছে দেখো, 25 কি বলছে? একটি সমান্তরাল পাত ধারক আয়িত করা হলো, তারপর ব্যাটারি বিচ্ছিন্ন করা মানে কি? আগে এই লাইনটাই লিখে রাখো, ব্যাটারি বিচ্ছিন্ন মানে কি আর যুক্ত মানে কি? ব্যাটারি বিচ্ছিন্ন মানে মনে রাখবা আধান ধ্রুবক থাকবে, কারণ তুমি যদি ব্যাটারি সরিয়ে নাও তাহলে আধান কোথাও পালাতে পারবে? মনে করো এটা ধারক, তুমি একটা ব্যাটারি দিয়ে এটাকে আহিত করলা, ব্যাটারি ছুটিয়ে নিলা, তো যে আধানটা এখানে থাকবে সে কোথাও যেতে পারবে না, তাহলে আধান সেম। আর যদি ব্যাটারি যুক্ত থাকে, আর ব্যাটারি যদি যুক্ত থাকে তাহলে ভি ধ্রুবক। এই দুটো লাইন যদি মুখস্থ রাখতে পারো, এই টাইপের অঙ্ক সব হয়ে যাবে। আর এটা মুখস্থ রাখবা, ব্যাটারি যুক্ত আছে ভি ধ্রুবক, ব্যাটারি বিচ্ছিন্ন খুলে নিয়েছো কিউ ধ্রুবক। এবার যেহেতু এখানে ব্যাটারি বিচ্ছিন্ন বলেছে কিউ ধ্রুবক, চলো অঙ্কটা করা যাক। এবার বলছে যদি ধারকের পাতগুলি অন্তরক হাতল দিয়ে দূরে সরানো হয়। অন্তরক কেন? যাতে আধান না চলে আসে। এই যে ধারকের দুটো পাত, এটাকে দূরে সরানো হচ্ছে। অন্তরক পাত মানে কি? কারণ আমি যদি টাচ করি, আমি তো পরিবাহী মানুষ, তাহলে কি আধান আমার শরীরের মধ্যে দিয়ে চলে আসবে। তো যেন কোনো আধান না আসে তার জন্য অন্তরক হাতল, ঠিক আছে? আধানের যেন কোনো প্রবাহ না ঘটে, যে এখানে সেখানে যেন থাকে, তাহলে দূরে সরাবো। এবার দেখো দূরে সরানো মানে কি? মধ্যবর্তী দূরত্ব ডিকে কি পাওয়া? বৃদ্ধি পাওয়া।
তাহলে বলো তো অপশন ওরা এ বলেছে, বলছে ধারকের আধান বৃদ্ধি পাবে, আধান বৃদ্ধি পাবে না, তাহলে এটা হবে না কারণ আধান তো ধ্রুবক। বি কি বলেছে, পাত দুটির বিভব বৃদ্ধি পাবে। আচ্ছা বিভব এক্ষুনি বলতে পারবো না, তার কারণটা আমি বলছি, আগে ধারকত্বটা বলি। অপশন সি, সি মানে কি বলো, এপসাইলন নট এ বাই ডি। যদি দূরত্ব বৃদ্ধি করো, ডি বৃদ্ধি করো, তাহলে সি হ্রাস পাবে, তাহলে ধারকত্ব হ্রাস পাবে, আর এখানে ধারকত্ব বৃদ্ধি, তাহলে সিটাও হবে না। এবার দেখো বি এর কোয়েশ্চেনটা, কিউ সমান সি ভি, তাহলে ভি সমান কি কিউ বাই সি, কিউ তো ধ্রুবক, তাহলে কিউটাকে বাদ দাও, সি কমেছে, যদি সি কমে তাহলে ভি কী হবে, বাড়বে, তাহলে বিভব বাড়বে, তাহলে বিভব বৈষম্য, হ্যাঁ অপশন বি সঠিক। তবু ডিটা তাহলে চেক করে নিই, ডি কী বলছে, সঞ্চিত শক্তি, যেহেতু কিউ ধ্রুবক চেষ্টা করবে, চেষ্টা মানে কি এটা করতে হবে শক্তিটাকে কিউ এর সাপেক্ষে লিখো। তো শক্তির তো তিনটা ফর্মুলা আছে, হাফ সি ভি স্কোয়ার, হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ কিউ ভি। এবার তুমি কিউ এর যে কোনো একটা ফর্মুলা ইউজ করো, তাহলে হাফ কিউ স্কোয়ার বাই সি, চলো এটাই করে দিচ্ছি। তাহলে ভালো করে দেখো, সি কমছে তাহলে শক্তি কী হবে, বাড়বে, কিউ তো ধ্রুবক, বা এটা ইউজ করতে পারতে হবে, ইউ সমান কি হাফ কিউ ভি, এটা ইউজ করতে পারতে, কিউ তো ধ্রুবক, তাহলে ভি বাড়ছে, তাহলে ভি বাড়ছে মানে ইউ বাড়বে, দেখো একই উত্তর আসবে, একই উত্তর আসছে। তাহলে শক্তি বৃদ্ধি পাবে, এখানে শক্তির হ্রাস পাবে বলেছে, হবে না, তাহলে অপশান বিটা সঠিক। বুঝতে পারলাম? আচ্ছা এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা চলে আসছি, 26-এ চলে আসছে, হয়েছে মেটা এটা। আচ্ছা 26-এটা কী বলছে দেখো, 26-এর কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করি। 26-এর কোয়েশ্চেনগুলো আমি একটু কলমে কালি ভরে নিচ্ছি, তোমরা একটু নিজেরা চেষ্টা করো। 26-এটা কী হবে বলো তো, পড়ছি আমি, একটি দীর্ঘ তারে তড়িৎ প্রবাহ হচ্ছে, একে বাঁকিয়ে এন পাকের করা হলে, আচ্ছা বৃত্তের কেন্দ্রে, চলো ট্রাই করো, কত হবে, কত হবে বলো, চলো দেখে নাও কী হবে। একদম সিম্পল বিষয়, এটাকে ডিরেক্ট করতে পারো। একটা পরিবাহী তার ছিল, দীর্ঘ পরিবাহী তার ছিল, ওকে, এটাকে বাঁকিয়ে বৃত্ত করা হলো, তো বাঁকিয়ে বৃত্ত করলাম, ব্যাসার্ধ আর ধরে নিলাম, ঠিক আছে, বৃত্ত করলাম। তো বলো কেন্দ্রের ফর্মুলা কি, বৃত্ত মানে এক পাকের বৃত্ত, এক পাকের একটা বৃত্ত করলাম, তাহলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র বি বলেছে, তাহলে বি এর ফর্মুলা কি বলো, মিউ নট আই বাই 2 আর, এটা জানি, ক্লিয়ার। এবার বলছে তারটিকে বাঁকিয়ে এন সংখ্যক পাক তৈরি করব। এবার তুমি আমাকে বলো কাকে বাঁকিয়েছি, একে বাঁকিয়ে তো এটা পেয়েছি, তো আমি এটাকে না ধরে এটাকে ধরছি, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে একে বাঁকাচ্ছি, একে আরও কটা পাকে বাঁকাবো বলো, আচ্ছা বলো, এই যে এলটা ছিল দৈর্ঘ্যটা, এটা কার সাথে সমান হবে, 2 পায়ারের সাথে সমান হবে, হ্যাঁ কিনা বলো, এই যে 2 পায়ার, বুঝতে পারলাম, কারণ এটাকে বাঁকিয়েই তো বৃত্ত করেছি, তাহলে এর পরিধি আর এর দৈর্ঘ্য সমান, তাহলে এল এর দৈর্ঘ্য মানে 2 পায়ার, ঠিক আছে। এবার এই এলকে কত পাক বাঁকাবো, এন পাক বাঁকাবো, এন পাক, এনটা পাক করব, ঠিক আছে। তো তুমি বলো যদি এন পাক করি, অনেকগুলো পাক করি, তাহলে ব্যাসার্ধ সেম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, অবশ্য সেম চেঞ্জ হয়ে যাবে, 8 ড্যাশ করে দিলাম, ছোটো হয়ে যাবে, এক পাক করলে যত বড় হবে, যদি অনেকগুলো পাক করে ছোটো হয়ে যাবে, তো 8 ড্যাশ করে দিলাম। এবার তুমি বলো কাকে বাঁকিয়েছিলাম, এলকে, এল মানেই তো 2 পায়ার, তো আমি বলতে পারি 2 পায়ারকে এন বার বাঁকিয়েছি, তাহলে আমি এটাকে বলতে পারি না, বলো তো এই যে 2 পায়ার বা এল একই কথা, এটাকে কবার বাঁকিয়েছি, এন বার, তাহলে এন ইন্টু 2 পায়ার ড্যাশ হবে, হ্যাঁ কিনা, একবারের জন্য 2 পায়ার ড্যাশ, দুবার হলে 2 ইন্টু 2 পায়ার ড্যাশ, তিনবার হলে 3 ইন্টু 2 পায়ার ড্যাশ, এন বার, এন বার, তাহলে এন ইন্টু 2 পায়ার ড্যাশ, এটা তাহলে কার সাথে সমান হবে, এই দৈর্ঘ্য বা এটার সাথে সমান হবে, একই কথা, ঠিক আছে। তাহলে আর ড্যাশ 2 পাই কেটে গেলো, তাহলে আর সমান কত বলো, কত হলো, এন আর ড্যাশ, হ্যাঁ কিনা, তাহলে আর ড্যাশ মানে কত হবে বলো, আর বাই এন। কেন 2 পায়ার দিয়ে করলাম, অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে, এল দিয়েও করতে পারে, একই জিনিস, ঠিক আছে, সেম জিনিস। আচ্ছা এবার দেখো তাহলে বি ড্যাশ সমান কী হবে বলো, এন সংখ্যক পাক আছে এখানে, তো এন সংখ্যক পাকের জন্য বৃত্তের কেন্দ্রের ফর্মুলা কি, মিউ নট এন আই বাই 2 আর, আর এর জায়গায় আর ড্যাশ করতে হবে, হ্যাঁ কি না, তাহলে মিউ নট এন আই রাখলাম, আর ড্যাশের জায়গায় কী লিখতে পারি বলো, আর বাই এন, এন ওপরে চলে গেল, এন এন কী হয়ে গেলো, এন স্কোয়ার বাই কত হলো, মিউ নট আই বাই কত বলো 2 আর, এটা কি, এটা তো বি, তাহলে এন স্কোয়ার বি, এটা হবে উত্তর। অনেকে এন বি করে দেয় এন পাকের জন্য, এটা এন স্কোয়ার বি হবে, কারণ ওটাকেই বৃত্তাকারে বাঁকিয়েছি, অপশান বি, এন স্কোয়ার বি। 27-এর কোয়েশ্চেনটা দেখো, 27-এর কোয়েশ্চেনটা ট্রাই করি, দেখো 27টা কী বলছে, আর ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে, কেন্দ্র থেকে দূরত্ব, আচ্ছা দেখো এটা আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার কুণ্ডলী আছে, আর ব্যাসার্ধ আর কেন্দ্র থেকে আর দূরত্বে অক্ষে, ঠিক আছে। তো বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি1 আর অক্ষে চৌম্বক ক্ষেত্র বি2, তো অনুপাত চেয়েছে, দেখে নাও তাহলে কী করে করব,
আচ্ছা বলো কেন্দ্রের ফর্মুলা কি? কেন্দ্রের ফর্মুলা হচ্ছে, আমি এক লাইনে করে দিচ্ছি, তাহলে B1 ইজ টু আমাকে কী করতে হবে, B2 বের করতে হবে। তো কেন্দ্রের ফর্মুলা কি? মিউ নট আই বাই 2r। আর অক্ষের ফর্মুলা কি বলো? মিউ নট আই বাই 2 আর স্কোয়ার বাই কী হয়, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এক্স মানে কি? এই দূরত্বটা, তো দূরত্বটা তো আরই বলেছে, তাহলে আর স্কোয়ার 3/2। বুঝতে পারলাম হ্যাঁ কি না? ফর্মুলা কি হয়? মিউ নট আই বাই 2 আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়। এখানে এক্সটা কি? এখান থেকে এখানকার দূরত্ব, তো অক্ষের দূরত্ব আরই বলেছে। তাহলে কত হবে? মিউ নট আই বাই 2, মিউ নট আই বাই 2 কেটে যাবে। দেখো তাহলে এখানে কত, 1/r লিখে রাখলাম ইজ টু, ভালো করে দেখো ওপরে আর স্কোয়ার, নিচে ভালো করে ভালো, তো আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কত, 2r স্কোয়ার। তাহলে 2r স্কোয়ার তার পাওয়ারে কত, 3/2। এবার এটাকে ভাববো কত হবে, 1/r থাকলো, ওপরে আর স্কোয়ার রাখলাম। আচ্ছা 2-এর কিউব মানে কত, 8, তার আবার কি হাফ মানে √8 লিখে দিলাম। বুঝতে পারলাম হ্যাঁ কি না? এটা মানে কি, 2-এর কিউব, চলো আর একটা লাইন খাটছি তাহলে অসুবিধা হলে, 3/2। আর এটা আর স্কোয়ার স্কোয়ার কেটে গেলো, তাহলে আর কিউব, তাহলে এটাকে কাটো তো, নিচে কত আর, তাহলে 1/r কেটে গেলো, দেখেন 1 পড়ে থাকলো। এটা কত, 2-এর কিউব মানে 8 আর হাফ মানে √, তাহলে √8। তো √8 মানে কত বলো, তাহলে √8 দিয়ে গুণ করো, তাহলে √8 ইজ টু 1, আর √8 মানে কত, 2√2, তাহলে 2√2 ইজ টু 1। কোনটা আছে দেখো, অপশান সি। বুঝতে পারলাম? এই হচ্ছে ফর্মুলা, দেখে নাও। হয়ে গেল। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, পরের কোয়েশ্চেন 27 হয়ে গেল। ওকে আচ্ছা, এর ফর্মুলাটা কি হয়? এর ফর্মুলাটা এখানে এক্স হয়, এই যে এটা এক্স, কিন্তু এক্সের যেখানে আর আছে তার জন্য আমরা এখানে আর বসিয়ে দিয়েছিলাম। বুঝতে পেরেছো? আচ্ছা এটা কত নম্বর গেলে যেন, 27 করলাম তাই তো নাকি? হ্যাঁ, এবার 28-এর কোয়েশ্চেনটা ট্রাই করো। 28-এর কোয়েশ্চেনটা পজ করে ট্রাই করো, কী আসছে দেখো তো। 28 তড়িৎ প্রবাহ মাত্রা স্থির রেখে বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে কেন্দ্রের চুম্বক ক্ষেত্র। বলো বৃত্তের কেন্দ্রের চুম্বক ফর্মুলাকে মিউ নট আই বাই কি 2r, হ্যাঁ কি না? এটা তাহলে বি আর আর পরস্পরের কি ব্যস্তানুপাতিক। তাহলে আরটাকে যদি দ্বিগুণ করো তাহলে বিটা কি অর্ধেক হয়ে যাবে, কারণ এখানে 2r বসো, তাহলে হাফ হয়ে গেল। ডিরেক্ট অর্ধেক অপশন করা, তো অপশন সি করার দরকারই নেই। ব্যস্তানুপাতিক যদি মনে করো না করবো স্যার, তাহলে অঙ্কটা দেখো, তাহলে B2/B1 যেহেতু ব্যস্তানুপাতিক, R1/R2, তাহলে R1টা আর, তাহলে R2টা কত দ্বিগুণ মানে 2r, তাহলে B2 সমান কত হয়ে যাবে বলো, B1/2, B1টাকে পাশে পাঠালাম, অর্ধেক হয়ে গেল। এটা অঙ্ক করে করতে পারো ডিরেক্ট, এটা ব্যস্তানুপাতিক, তো এটা যত গুণ হবে এ তত গুণ কমে যাবে, তাহলে দ্বিগুণ হলো তাহলে অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তো ডিরেক্ট এটা করতে পারো, অপশন সি এটা। 29-এর অঙ্ক, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন প্রতি সেকেন্ডে ঘুরছে, কেন্দ্রের চুম্বক ক্ষেত্র কত? দেখো একটা ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তপথে একটা ইলেকট্রন ঘুরছে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে n বার। তো বৃত্তের কেন্দ্রের ফর্মুলা কি বলো? বি সমান কী হয়, মিউ নট আই বাই 2r। এটা তো বৃত্তের কেন্দ্রের চুম্বক ক্ষেত্রের ফর্মুলা, মিউ নট রেখে দিলাম, 2r রেখে দিলাম, তাহলে বলো আই সমান কোনটা হবে? তাহলে আই মানে কি আগে এটা বলো, আই মানে হয় আধান বাই সময়, যে প্রতি সেকেন্ডে কত আধান গেল। একটা বিষয় বলো, ইলেকট্রনটা মনে করো একবার যদি ঘুরতো 1 সেকেন্ডে, মনে করো সেকেন্ডে একবার ঘুরতো, তাহলে যে কোনো জায়গায় কবার ক্রস করতো, একবার। তাহলে যে কোনো জায়গায় একবার ক্রস করতো মানে কটা ইলেকট্রন গেল, একটা। তাহলে আধান কত লিখতাম, ই লিখতাম, আর প্রতি সেকেন্ডে টি এর জায়গায় 1 লিখবো। যদি দুবার ঘুরতো 1 সেকেন্ডে, তাহলে যে কোনো জায়গায় কবার ক্রস করতো, দুবার, তাহলে কত আধান লিখতাম, 2টো ইলেকট্রন মানে 2e লিখতাম। যদি 3বার ঘুরতো তাহলে কত লিখতাম, 3, n বার ঘুরেছে তাহলে কত হবে, ne, তাহলে ne হয়ে যাবে। আর 1 সেকেন্ড তার জন্য টি এর জায়গায় 1। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে মিউ ne বাই 2r, অপশান সি। কারেন্ট মানে তো ওটাই যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কতগুলি আধান গেল সেকেন্ড, প্রতি সেকেন্ডে, এটাই তো। তো n বার ঘুরেছে মানে কটা আধান ইলেকট্রন গেছে, nটা ভাবতে পারি, তাহলে ne আধান। 30-এর কোয়েশ্চেনটা কী বলছে দেখো, ই আধানযুক্ত একটি কণা ভি বেগে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে সমান্তরালে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বলো। আচ্ছা বলো চৌম্বক বলের ফর্মুলা কি, এফ সমান কিউ ভি বি সাইন থিটা। এখানে বলেছে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে একটা আধানকে ছুড়ে দেওয়া হলো, দেখো ভি বেগে, চৌম্বক ক্ষেত্রের বি এর অভিমুখের সমান্তরালে। দেখো এটা চৌম্বক ক্ষেত্রের দিক, সেই দিকেই সমান্তরালে একটা কণাকে আধানকে ভি বেগে ছুড়ে দেওয়া হলো। তো মধ্যবর্তী কোণ কত, সমান্তরালে ছুড়ে দেওয়া মানে কি, যদি একই ডাইরেকশন হয় মধ্যবর্তী কোণ 0, আর সাইন 0 কত হয়ে যায়, সাইন 0 কত হয় 0, তাহলে উত্তর কত হবে, 0 হবে।
বুঝতে পারলাম? সমান্তরালে ছুড়ে দেওয়া মানে কি দুটো হতে পারে, হয় চৌম্বক ক্ষেত্রের দিকে হতে পারে, তো দিকে হলে মধ্যবর্তী কোণ 0, বা আর একটা হতে পারে বিপরীতে, চৌম্বক ক্ষেত্র এইদিকে ছুড়ে দিলাম, একই জিনিস। তো বিপরীত হলে কত হবে? 180। তো যাই করো না কেন, সাইন 0 করো, সাইন 180 করো, কত আসবে? 0 আসবে। তো সমান্তরাল বলা মানে চৌম্বক বল 0, তার কারণটা কি? সাইন 0 বা সাইন 180 0 হয়। তো এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? বুঝতে পারলাম তাহলে? আচ্ছা, এবার সেকশন এফ এ চলে আসছি। তাহলে আমরা এবার সেকশন এফ এ চলে আসছি। দেখো, সেকশন এফ এর একটা ছক আছে, বাম পাশ ডান পাশ আমাদের মেলাতে হবে, বুঝতে হবে কোনটার সাথে কোনটা মিলবে। ওকে, চলো দেখা যাক। ছক তো আশা করছি বই সবার কাছে আছে। তো 31-এর কোয়েশ্চেনটা দেখো, এই যে এটা আছে, এটা কার সাথে মিলতে পারে ভাবো? এ মানে কি? শুধুমাত্র ধারকযুক্ত বর্তনী। অপশানে একটা দশা পার্থক্য আছে, এগিয়ে পিছিয়ে থাকা। আচ্ছা বলো তো, ধারকযুক্ত বর্তনীতে কারেন্ট আর ভোল্টেজ কেমন থাকে? এই তো বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী, মানে শুধুমাত্র ধারক, ঠিক আছে? তাহলে দেখো, ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট 90 ডিগ্রি এগিয়ে আছে, তাহলে কারেন্ট এগিয়ে থাকবে, তাহলে দশার দিক থেকে তড়িৎ প্রবাহ এগিয়ে থাকবে, তাহলে পি হবে। দেখো পিতে ওই লাইনটা লেখা আছে। আর কি হবে? দশা পার্থক্য কত ডিগ্রি দশা পার্থক্য? 90 ডিগ্রি, হ্যাঁ কি না? তার মানে 90 ডিগ্রি আর হবে, তাহলে এই দুটোই হবে। পি আর আর কোথাও অপশানে আছে? এটা দেখো তো, পি আর পি, অপশান সি। তাহলে এ এরটা অপশান সিটা ঠিক হবে। নেক্সট 32, বি এরটা কী হবে? দেখো বিটা কি বলছে? বিশুদ্ধ আবেশক। আবেশকের ক্ষেত্রে কী হয়? ভোল্টেজ ওপরে চলে গেল, তাহলে দেখো ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট পিছিয়ে থাকে 90 ডিগ্রি, ঠিক আছে? এই দিকে মানে এগিয়ে থাকা, এই পাশে মানে পিছিয়ে থাকা। তো দশার দিক থেকে ভোল্টেজ, তাহলে উল্টোটা বলো, তাহলে কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ কী আছে? এগিয়ে আছে, ঠিকই তো বলেছে। এটাকে আমরা কী করে বলতে পারি? কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ এগিয়ে আছে, বা বলতে পারি ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট পিছিয়ে আছে, যা বলবে। এবার অপশানে দেখো কি বলছে, কারেন্টের সাপেক্ষে বলছে না ভোল্টেজের। তো এখানে বলেছে দশার দিক দিয়ে ভোল্টেজ এগিয়ে থাকবে, একদম ঠিক। কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ এগিয়ে আছে, তাহলে কিউটা তো হবে, কিউটা হবে। আর কি? দশা পার্থক্য হবে তো 90, তার মানে আরটাও হবে। কিউ আর আর এই দুটো কোথায় আছে দেখো তো? কিউ আর আর, অপশান বি। 33-এ চলে এলাম। 33-এর সিটা কী আছে দেখো তো? শুধুমাত্র রোধ। তো রোধযুক্ত বর্তনীর ক্ষেত্রে কি দশা পার্থক্য থাকে কি? থাকে না। তাহলে রোধযুক্ত বর্তনীতে দশা পার্থক্য 0, তাহলে টি হবে, টি, ঠিক আছে? টি, তো টি কোথায় আছে দেখো তো? দশা পার্থক্য টি, অপশান এ। বুঝতে পারলাম? 34-এ চলে এলাম। 34, হ্যাঁ, রোধ ও ধারকযুক্ত বর্তনী কি বলেছে দেখো তো? রোধ ও ধারকযুক্ত বর্তনী, অপশান ডি। রোধ ও ধারকযুক্ত বর্তনী দেখো, রোধ আর ধারক মানে এল আর বর্তনী। তো এল আর বর্তনীতে কী হয় দেখো? বিশুদ্ধ এল এর জন্য ভি এ পাশে হয়, এটা ভি এল। আর বিশুদ্ধ রোধে কি বললাম? রোধে কি হয়? ভোল্টেজ আর কারেন্ট একই দিকে থাকে, তাহলে কারেন্ট এ পাশে আর ভোল্টেজ এ পাশে রোধের জন্য। তাহলে এদের লব্ধি কোন দিকে হবে? ওপরের দিকে হবে। তাহলে ভোল্টেজটা কারেন্টের থেকে এগিয়ে না পিছিয়ে? এগিয়ে আছে, তাহলে ভোল্টেজ এগিয়ে থাকবে। কোনটা আছে? কিউ। কোথায় গেল? ডি। কি বলছে? রোধ ও আচ্ছা সরি, আমার মিস্টেক হয়েছে পড়তে। রোধ আর ধারক নয়, রোধ আর কি বলেছে? ধারক, মানে আর সি আর বর্তনী। তাহলে এটাকে চেঞ্জ করে দাও, সি আর বর্তনী মানে কি? কারেন্ট আর ভোল্টেজ একই দিকে, কার? রোধের ক্ষেত্রে, তো ভি আর লিখে দিলাম। আর ধারক বলেছে, আমি এল আর ভেবেছিলাম, এটা সি আর হবে। ধারকযুক্ত বর্তনী আর রোধ মানে সি আর বর্তনী বলেছে। 34-টা সি আর, তাহলে ভি কোন দিকে থাকে? এক্ষুনি বললাম দেখো, ভি কোন দিকে? নিচে। কার ক্ষেত্রে? ধারক, তাহলে ভিসি। তাহলে বলতো ভি আর ভিসির লব্ধি অবশ্যই এই পাশে কোথাও হবে। তাহলে ভালো করে দেখো তো, ভোল্টেজটা কারেন্টের সাপেক্ষে পিছিয়ে আছে, বা উল্টো বলতে পারো ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট এগিয়ে আছে, যেটা বলবা। তাহলে কোনটা মিলছে দেখো? তড়িৎ, ঠিকই আছে, তড়িৎ প্রবাহ এগিয়ে আছে। দেখো ভোল্টেজের সাপেক্ষে তড়িৎ প্রবাহ এগিয়ে আছে। এগুলো সব ব্যাখ্যা করা হয়েছে ওয়ান শট ভিডিওতে। পরিবর্তী প্রবাহের ওয়ান শট ভিডিও দেখে নিয়ে এগুলো সব পরিষ্কার বুঝে যাবে কী বলতে চাইছি। তবুও আমি বুঝিয়ে দিলাম, দেখে নাও। ভোল্টেজ কারেন্ট একই দিকে, কার? রোধের ক্ষেত্রে। কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ পিছিয়ে থাকে, কার ক্ষেত্রে? ধারকের ক্ষেত্রে, ঠিক আছে? এগিয়ে পিছিয়ে নিজের মতো করে বলতে পারো, একটার সাপেক্ষে এগিয়ে মানে অন্যটার সাপেক্ষে পিছিয়ে। তাহলে এদের লোভ দিয়েই বরাবর। তাহলে ভোল্টেজ নিচের দিকে আছে, তাহলে কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ পিছিয়ে আছে, বা ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট এগিয়ে আছে, যেটা বলবে। তোমাকে তো কারেন্ট এগিয়ে আছে বলেছে, ওকে? তাহলে পি হবে, তাহলে এটা পি হবে। তাহলে পি কোথায় আছে গো? ডি এরটা পি কোথায় আছে? অপশান এ। এবার আমরা 35 এবং লাস্ট কোয়েশ্চেন ই এলাম।
বলছে এলসিআর বর্তনীর ধারকত্ব বাড়াবো, তাহলে কি চেঞ্জ হবে? প্রবাহ মাত্রা, আরও দুটো অপশান থাকলো, প্রবাহ মাত্রা বৃদ্ধি, হ্রাস, এরকম কিছু বলেছে। বলো এলসিআর বর্তনীর ফর্মুলাটা বলো প্রবাহের। আই নট বা IRMS যা লিখবা লিখো, ফর্মুলা কী ছিল বলো? V0 বাই রুট ওভার অফ কী ছিল বলো? R স্কোয়ার প্লাস XL, তাই তো নাকি? তো ওমেগা এল লিখে দিতে পারো, বা XL XC যা লিখবে লিখে চলো, XL মাইনাস XC তার স্কোয়ার, হ্যাঁ কি না? ক্লিয়ার? তো আমরা এখানে দুটো কেসে দেখব। একটা কেস ধরে নেব যে XL XCর থেকে বেশি, ঠিক আছে? তো একটা উদাহরণ নিয়েই নিচ্ছি। তাহলে I নট সমান এইভাবে লিখে দিচ্ছি V0, ঠিক আছে? XL XCর থেকে বেশি, দেখো এটাই বুঝতে পারবা। মানে XLটাকে 10 ধরে নিলাম, বোঝাচ্ছি জাস্ট, আর XCটাকে চলো 5 ধরে নাও, ঠিক আছে? এটা একটা উদাহরণ নিচ্ছি তোমার বোঝানোর জন্য। XLটাকে 10 ধরলাম, আর XCটাকে তুমি কত ধরে নাও? 6 ধরে নাও। তাহলে এখন XL মাইনাস XC কত আছে বলো? তাহলে এখন 10 মাইনাস 6 4 আছে, শুধু জায়গাটা বুঝিয়ে। ওকে, নেক্সট। এবার XC মানে কি বলো, বোঝার চেষ্টা করো। XC মানে কি? 1/ωc। তো ধারকত্ব বাড়ানো মানে XCকে কি? কমানো, হ্যাঁ কি না? এটা কোনো অসুবিধে নেই, আবেশী ধারকের প্রতিঘাতকে কমানো। তো XCকে কমাবো এখন, তা কাজ করো, কমিয়ে আর একটু কমিয়ে দিলাম। তাহলে এখন XL মাইনাস XC কত হবে ভাবো? XL 10 ছিল, এটা তো কোনো চেঞ্জ হচ্ছে না। XCটাকে কমিয়ে দিলাম, ছিল 6, 4 করে দাও, 4 করে দিলাম। তাহলে এখন কত হলো? 6। তাহলে XL মাইনাস XC বাড়লো, হ্যাঁ কি না? তো XL মাইনাস XC বাড়লো মানে তার স্কোয়ার বাড়লো, মানে নিচের পদটা বেড়ে গেল। তাহলে এটা কি হবে? এই নিচের পদটা বেড়ে যাওয়া এটা কমে যাওয়া, তাহলে প্রবাহ কমবে। তাহলে প্রথম উত্তর পেলাম, প্রবাহ কমবে। কোন কেসে বলো? প্রবাহ হ্রাস পাবে। বুঝতে পারলাম? কোন কেসে বলো তো? যদি XL গ্রেটার XC হয়। অপোজিট ধরো, কারণ যে কোনো কেস হতে পারে, 3টে কেস হতে পারে, সমান, গ্রেটার দেন, লেস দেন। তো আমরা গ্রেটার আর লেস দেনতে ধরছি। যদি XLটা ছোট হয় আর XCটা বড়, মানে উদাহরণ নাও, এখানে XCটাকে ধরে নাও 10, উল্টো ধরো, ঠিক আছে? আর XLটাকে কত ধরবো? 6 ধরবো, একদম বোঝার চেষ্টা করিও। তাহলে XC মাইনাস XL কত হবে বলো? উদাহরণ 4 হবে। এবার কাজ করছি, C বাড়াচ্ছি, ধারকত্ব বাড়াতে বলেছে, তো আমরা এক্ষুনি বললাম যদি C বাড়াও XC কমে। তাহলে XCটা কমিয়ে দাও, তাহলে XCটাকে এখন 2 কমিয়ে দাও, 8 করে দিলাম। তাহলে এখন XC মাইনাস XL কত হলো বলো? XC মাইনাস XL মানে কত? 8। এখন XC ড্যাশ করে দিচ্ছি, এটা কমিয়ে পেলাম। তাহলে এখন XC ড্যাশ মাইনাস XL, বা এখন যেটা হবে এটা এখন, এটা কখনো, এটা কত হয় বলো? যেহেতু কমে গেছে, এই যে এর পরের লাইন এটা লিখছি, যেহেতু XC কমে গেছে, কমিয়ে দিয়েছি 10 থেকে 8, তাহলে 8 মাইনাস 6 করবো। তাহলে 8 মাইনাস 6 করলে কত? 4। তাহলে বলো তো আগে পার্থক্য, 8 মাইনাস 6 2, কী সব ভুলভাল লিখছি দেখো তো। তো আগে পার্থক্য 4 ছিল, এখন পার্থক্য 2 হলো। তার মানে XC মাইনাস XL এই টার্মটা কী হয়ে যাচ্ছে? এখানে লিখছি দেখো, I নট সমান কি? V0 লিখছি, এখানে কত লিখবো বলো? রুট ওভার অফ কি? R স্কোয়ার প্লাস কি? XC মাইনাস XL স্কোয়ার, যেহেতু XCটা বেশি ধরেছি, ঠিক আছে? তো এখানে পার্থক্য কত হয়ে গেল? 2। তাহলে পার্থক্য আগের তুলনায় কি কমে গেল? তো এটা কমে যাওয়া মানে নিচের পদটা কমে যাওয়া, নিচের পদটা কমে যাওয়া মানে এটা বেড়ে যাওয়া। তাহলে এখানে কারেন্ট বেড়ে যাচ্ছে। এর মানেটা কি বলো? এর মানে কারেন্ট কমতেও পারে, বাড়তেও পারে। তো অপশান প্রবাহ মাত্রা বৃদ্ধির হ্রাস দুটোই হতে পারে। ইউ, তাহলে ইউটা এরকম লেখা আছে, তাহলে এটা ইউ হবে। তো ইউ কোনটা আছে বলো? অপশান বি। বুঝতে পারলাম? তো এইভাবে আমরা পুরো ব্যাখ্যাটা করতে পারি। ক্লিয়ার হয়েছে তাহলে? তো এই জিনিসটাকে আমরা দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের সেট 3 থাকবে। এরপরে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ক্লিয়ার? ওকে, এই ছিল টোটাল সমস্ত কিছুর ব্যাখ্যা। আর সমস্ত কিছুর ভিডিওর লিঙ্ক কোথায় পেয়ে যাবে বলো তো? সব ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। এই যে ভিডিও ইম্পর্টেন্টগুলো বলা হলো 35-এর মধ্যে 35 পাওয়ার জন্য। ওকে, তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে এক্সামের জন্য অল দ্য বেস্ট।